দেওয়া হয় না? হ্যালো এভরিওয়ান। আমার এইচএসসি 26 এর ছোট্ট বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অলরেডি ২০৬ জন যুক্ত হয়ে গেছে। সানজিদা, নিঝুম, নোরা, সামিয়া, সজল, জুবাইর যুক্ত আছে। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। গত ক্লাসে আমরা দ্রাব্যতার উপরে বেশ বড় একটা ক্লাস নিয়েছিলাম। যদিও দ্রাব্যতা নামক টপিকটার জন্য এত বড় ক্লাসের দরকার পড়ে না। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা যে কথা দিছিলাম তোমাদেরকে যে একটা চ্যালেঞ্জের সুরেই বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা আছে, একটা টপিক যত গভীরে যাওয়া যায় ভাই আমরা তত গভীরে যেয়েই কিন্তু পড়াবো এবং প্রত্যেকটা টপিক কিন্তু আমরা আলাদা ভাবে চিন্তা করে দেখো। ১ম ক্লাসে আমরা জাস্ট দ্রাব্যতা শিখছি, তাই না? আজকে শিখবো কেএসপি। তারপরের দিন দেখবো যে কিভাবে অধক্ষেপ তৈরি হয়। তারপরের দিন আমরা দেখবো মানে জাস্ট এই ছোট্ট টপিক গুলার জন্য আমরা পুরা ১.৫ ঘন্টার একটা ক্লাস কি করলাম? তোমাদের জন্য ডেডিকেট করলাম। তো আমি কিন্তু সবার হোমওয়ার্ক পাই নাই। আমি কিন্তু সবার আ হোমওয়ার্ক পাই নাই। তোমরা যারা মিষ্টি আচ্ছা ভাইয়া, যেদিন দেখা হবে কোনদিন যদি দেখা হয় তো আমার পক্ষ থেকে তোরা মিষ্টি, তারপরে আ চকোলেট যেটা আ সামনে থাকবে সেটা চেয়ে নিস। ঠিক আছে? আচ্ছা। আম কি টি-শার্ট? আচ্ছা। তো টি-শার্ট তো এটা টিচারদের জন্য নতুনত্ব আসতেই হবে প্রতি বছর। আমরা কিন্তু এই বছর আরো অনেক নতুন কিছু ফিচারস নিয়ে শিখো তোমাদের সামনে আসতেছি। ঠিক আছে? তো এখন আমাকে বলো যে তোমরা সবাই রেডি কিনা? আর যারা হোমওয়ার্ক সলভ করো নাই তোমরা হোমওয়ার্ক জমা দিবা কিনা? এখন আমাকে একটু বলো দেখি যে তোমরা কারা হোমওয়ার্ক সলভ করো নাই? এটা একটু দেখি। কারা হোমওয়ার্ক সলভ করো নাই? আমি একটু তাদের নামগুলা দেখতে চাচ্ছি। যারা সলভ করছো তাদের অলরেডি কংগ্রাচুলেশন। কিন্তু কারা সলভ করো নাই? এই তো। কেন ভাইয়ারা তোমরা কেন সলভ করবা না? সলভ করবা। কারণ হোমওয়ার্ক যদি না করো, দেখো আমরা কিন্তু আমাদের এন্ড থেকে এই যে দেখো অনেকে হোমওয়ার্ক সলভ করে নাই। তো আমার মনে হচ্ছে যে তোমরা যখন লিখতেছো যে ভাইয়া আমি সলভ করি নাই বা আমি তোমাদের একটু খারাপ লাগতেছে। যে ভাইয়া আপনাদের জায়গা থেকে আপনারা কিন্তু যথেষ্ট দেওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সেই পরিমাণে এফোর্ট দিচ্ছি না। তাহলে আমাকে বলো তো একপাক্ষিকভাবে কি কোন কিছু ফুলফিল করা সম্ভব? তাহলে আমাকে একটু ঝটপট করে একটু বলে দাও যে একপাক্ষিকভাবে কি কোন কিছু সলভ করা সম্ভব কিনা বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব কিনা? অ্যান্সার হচ্ছে যে সহজ কথায় না। আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করব। তোমাদের এন্ড থেকেও কিন্তু ভাইয়া তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করতে হবে। ঠিক আছে? ক্লাসটা বুঝবা। আ তারপরে যদি কোন জায়গায় প্রবলেম থাকে তোমরা আ আপলোড করে দিবা ওই প্রবলেমটা। আমাদের নলেজ টিম একদম বসে আছে। তোমাদের অনেক ভাইয়ারা আ পেছন থেকে কিন্তু কাজ করতেছে ভাইয়া আপুরা। তো তারা তোমাদেরকে হেল্প করবে সর্বতোভাবে। A to Z যত প্র আ হেল্প এর দরকার তারা কিন্তু তোমাদেরকে করবে। হ্যাঁ, সবসময় হয়তোবা আমরা টিচাররা সব প্রশ্নের অ্যান্সার দিতে পারব না। সময়ের জন্য অথবা ব্যস্ততার জন্য নানান কারণে। কিন্তু আমাদের আরেকটা টিম কিন্তু তোমাদের জন্য আছে। তো কথা বুঝতেছো? তোমাদের উচিত তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রমটা করা। আচ্ছা। তো অলরেডি অনেক পার্টিসিপেন্টস যুক্ত হয়ে গেছে। আরো হয়তোবা হবে। না ভাইয়া এখনো তোমরা যারা জয়েন করতেছো তারা কিছু মিস করো নাই। তো এখন আমরা শুরু করব আজকের ক্লাসটা। তো আজকের হ্যাঁ, পরীক্ষা চলুক বা যাই চলুক ভাইয়া দেখো কলেজ লাইফে সারা জীবন মানে পুরা কলেজ লাইফ জুড়ে পরীক্ষা চলতেই থাকবে। এই ল্যাব খাতা এটা সেটা আমরা সলভ করে আসছি তো। তো আমাদের ধরো যে সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, এই কোচিং এর পরীক্ষা, এই সেই বহুত কিছু আছে। কিন্তু তুমি যেটাকে বেস ধরে রাখছো যে শিখো ফার্স্ট টু লাস্ট তোমাকে শেষ করে দিবে সব। এটার উপরে তুমি ভরসা রাখতে পারো। যে এইখানে তোমার সবকিছু শেষ হবে। সুতরাং তুমি এটাকে এট ফার্স্ট এ রাখবা। এটা শেষ করার পরে বাকি সবকিছু। হ্যাঁ, কথা কি বুঝতেছো? আমরা শিখো যেহেতু সবকিছু শেষ করেই দিব, সুতরাং এটাকে তুমি বেস হিসেবে রাখতে পারো যে আমি এর সাথে আগাবো। তারপরে বাকি যা আছে যদি শিখোর ক্লাস শেষ করার পর, হোমওয়ার্ক শেষ করার পর যদি পসিবল হয় তুমি বাকিগুলা করবা। বুঝছো? তো আশা করি কথাটা বুঝাইতে পারছি। নাম্বারিং করা হলে ভালো হতো। আসলে নাম্বারিং করা আছে। করা আছে এটা তোমরা দেখতে পাবা। আচ্ছা, তো যারা গত ক্লাস করো নাই আজকের ক্লাসটা তাদের বুঝতে একটু প্রবলেম হয়ে যেতে পারে। আমি যেটা বলব যে তোমরা আগের ক্লাসটা দেখে আসবা, তারপরে এই ক্লাসে বসবা। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে তোমাদের জন্য দ্রাব্যতার একটা বিশেষ ম্যাথ নিয়ে আসছি।
একটু অলরেডি যারা বসে আছো তারা হয়তোবা সলভ করে ফেলছো। তোমরা কেউ কি এটা সলভ করতে পারছো? দেখো আমি কথা বলার আড়ালে কিন্তু এটা দিয়ে রাখছি যাতে তোমরা কিছুটা সময় পাও সলভ করার মতো। শিখতে শীতকালীন ছুটি? কেন ভাইয়া শীতকালীন ছুটি কেন লাগবে? বাসায় বসে আরামে কম্বল মুড়ি দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে তোমরা ক্লাস করতেছো। আরো আরাম লাগবে? তবে বলবো যারা কম্বল আর ল্যাপ মুড়ি দিয়ে বসে আছো তারা একটু উঠো, উঠে পড়ার টেবিলে বসো। নেক্সট ১ ঘন্টা। আচ্ছা, তো দেখো অনেকেই বলতেছে যে ভাই আমরা পারবো। করিনি কিন্তু আমরা পারবো। আচ্ছা, তো দেখো আরেকবার একটু এটা পড়ো। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৫০ গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবণকে সম্পৃক্ত করতে গেলে তার মানে ১৫০ গ্রামের যে দ্রবণটা আছে ভাইয়া খেয়াল করে দেখো। ১৫০ গ্রামের যে দ্রবণটা আছে এই দ্রবণটা কিন্তু অসম্পৃক্ত। অসম্পৃক্ত সবাই লেখা শুরু করে দাও। এটা কিন্তু অলরেডি অসম্পৃক্ত। আর আমরা জানি অসম্পৃক্ত দ্রবণ নিয়ে কোনো কাজ করা যাবে না। আমাদের দ্রাব্যতা মানেই হচ্ছে কি সম্পৃক্ত দ্রবণ, তাই না? আচ্ছা, কম্বল মুড়ি দিয়ে ক্লাস করা যাবে না। উঠে বসতে হবে। বসে সুন্দর করে পড়ার টেবিলে বসে খাতা কলম নিয়ে ক্লাসটা করতে হবে। দেখো, দ্রাব্যতা এই শব্দটার মানেই হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। এই সম্পৃক্ত দ্রবণে যত ক্যালকুলেশন আছে আমরা সেই ক্যালকুলেশন গুলা করে থাকি, তাই না? আচ্ছা। হ্যাঁ, অবশ্যই নোট করবা। আমি যে জায়গাগুলা লিখবো, যে স্লাইডে আমি দাগ দিব, ওই স্লাইড তোমার অবশ্যই লিখতে হবে। ঠিক আছে? যে স্লাইডে আমি দাগ দিব না, ওটা জাস্ট পড়ে ফেলবা। এতটুকু তোমাদের জন্য যথেষ্ট। আচ্ছা দেখো ভাইয়া, এটা যেহেতু অসম্পৃক্ত দ্রবণ, এটা নিয়ে আমাদের আপাতত কোনো চিন্তা নাই। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা সম্পৃক্ত করব। এই যে দেখো ভাইয়ারা, খুব মনোযোগ দিয়ে দেখো। আমরা কি বললাম? এই দ্রবণটাকে আমরা কি করব? সম্পৃক্ত করব। তোমরা এখন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে অথবা অ্যাডমিশনে গেলে কোনো না কোনো সময় কোথাও না কোথাও এই প্রশ্নটা তোমরা পাবা। তখন শোভন ভাইয়ের কথা মনে হবে যে ভাইয়া এই ম্যাথটা করাইছিল। ঠিক আছে? তো দেখো, এটাকে আমরা সম্পৃক্ত করব। তো অসম্পৃক্ত দ্রবণ মানেই কি? আমরা জানি অসম্পৃক্ত দ্রবণ মানেই হয় এর মধ্যে দ্রাবক বেশি আছে। এই অসম্পৃক্ত মানে কি? দ্রাবক বেশি আছে। যতটুকু প্রয়োজন ছিল তার চেয়ে বেশি আছে। অথবা ভাইয়ারা মনোযোগ দিয়ে কথাটা শোনো, অথবা দ্রব্য কম আছে। কথাটা বুঝা গেল কিনা বলো? অসম্পৃক্ত দ্রবণ মানেই হচ্ছে, অসম্পৃক্ত দ্রবণের মানেই হলো গিয়ে সম্পৃক্ত অবস্থায় যতটুকু পানি বা দ্রাবক থাকার কথা তার চেয়ে বেশি আছে, অথবা দ্রব্য যতটুকু থাকার কথা তার চেয়ে কম আছে। একদম লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এই কাজটাই করব। খেয়াল করো, যতটুকু দ্রাবক বেশি আছে সেটা আমরা দেখি। দেখো এক্সট্রা 20 গ্রাম পানিকে যদি আমরা বাষ্পীভূত করে দিতে পারতাম তাহলে এটা সম্পৃক্ত হয়ে যেত। তার মানে এখান থেকে আমরা যদি 20 গ্রামকে, 20 গ্রাম পানিকে যদি আমরা বাষ্প বানায় ফেলি, 20 গ্রাম পানিকে যদি আমরা বাষ্প বানায় ফেলি, তাইলে দেখা যাচ্ছে যে এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়। তার মানে প্রথম শর্তটা আমরা বুঝলাম যে দ্রাবক বেশি ছিল, বেশি দ্রাবকটাকে আমরা উড়াই দিলাম, সম্পৃক্ত হয়ে গেল, তাই না? অথবা আরেকটা কন্ডিশন দেখো। আরেকটা কন্ডিশন কি? আমরা যদি এর মধ্যে আবার 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করতাম, তখনও কিন্তু সম্পৃক্ত হয়ে যেত। 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যদি আমরা যুক্ত করি, তখনও কিন্তু এটা সম্পৃক্ত হয়ে যায়। তার মানে একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার আমরা দুইটা মাধ্যম দেখলাম। একটা কি? একটা হচ্ছে এক্সট্রা পানিটুকু আমরা সরায় ফেলবো, অথবা যতটুকু দ্রব্য কম আছে ততটুকু আমরা এড করব। আবার বলে দিলাম এই জিনিসটা। তার মানে আমরা কি বুঝতেছি যে এই 20 গ্রাম পানির জন্যই 22 গ্রাম দ্রবের প্রয়োজন ছিল। খেয়াল করো, এই পানিটুকু এক্সট্রা ছিল, আর এই পানিটুকুর জন্যই কিন্তু ভাইয়া 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট প্রয়োজন ছিল। তো 20 গ্রাম পানির জন্য পটাশিয়াম নাইট্রেট প্রয়োজন 22 গ্রাম। আর দ্রাব্যতার সংখ্যা কি ছিল? মনোযোগ দিয়ে কথাটা শোনো।
আমরা দ্রাব্যতার সংজ্ঞা আমরা বলছিলাম যে 100 গ্রাম দ্রাবককে বা 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য লাগে, তাই না? তার মানে এই কনসেপ্টটাকে আমরা এখন কাজে লাগাবো। খেয়াল করো, আমরা বলছিলাম যে আমাদের দ্রাব্যতা S সমান 100 m, এটা ছিল দ্রবের ভর, ডিভাইডেড বাই W মাইনাস M, এটা ছিল দ্রাবকের ভর। তার মানে দ্রবের ভর, দেখো আমি আগের ক্লাসের পড়াও কিন্তু হালকা করে রিপিট করে দিলাম, ইনটু 100। তাইলে মনোযোগ দাও, এই জায়গায় দ্রবের প্রয়োজন ছিল 22 গ্রাম। দেখো, দ্রবের প্রয়োজন ছিল কি 22 গ্রাম। এই 22 গ্রাম দ্রব্য কিন্তু 20 গ্রাম পানির জন্য প্রয়োজন ছিল। তাহলে আমরা বসায় দেই, দ্রব্য হচ্ছে 22 গ্রাম। কত গ্রাম দ্রাবকের জন্য? 20 গ্রাম দ্রাবকের জন্য। আর 100 গ্রাম দ্রাবকের জন্য কত হবে? এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। ঠিক আছে? আচ্ছা, অনেকদিন পর ক্লাস হওয়ার কারণে ভুলে যাচ্ছি। কিছু কিছু কমেন্ট কিন্তু আমার বেশ চোখে পড়ে। ঠিক আছে? এই তো কলেজ লাইফটা এমন। তুমি একটা আজকে ক্লাস করবা, তুমি যদি এটার হোমওয়ার্কগুলো সলভ না করো, তাহলে তুমি সব ভুলে যাবা। হোমওয়ার্ক সলভ করাই হচ্ছে একমাত্র ওয়ে তুমি আজকে যা পড়ছো সেটা মনে রাখার। ঠিক আছে? সুতরাং হোমওয়ার্ক কিন্তু সবাইকে সলভ করতে হবে, এবং আমি আজকে প্রত্যেকের কাছ থেকে প্রমিস নিয়ে নিব যে তোমরা প্রত্যেকে হোমওয়ার্ক সলভ করবা। আর যদি হোমওয়ার্ক সলভ করতে না পারো, সেটা স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে দাও না। বাকি সবাইকে মেনশন দাও যে যারা যারা পারো তারা সলভ করে দাও। এই কথা বুঝছো? তোমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াইতে হবে। দেখো 450 পার্টিসিপেন্টস আছে, এবং আমরা অ্যাপে গেলে দেখতে পাই যে 1500-2000 সিন হয়, ভিডিওটা ওয়াচ হয়। তার মানে যারা লাইভে ক্লাস করতেছো তার বাইরেও কিন্তু আরো অনেকেই পরবর্তীতে রেকর্ডিং দেখে। এই সবাই কিন্তু তোমরা একটা বন্ধু হয়ে গেছো, বন্ধু বা বান্ধব, ফ্রেন্ডস তোমরা। তো যেটা করবা, যে জায়গাটাতে প্রবলেম থাকবে গ্রুপে সক্রিয় হয়ে যাবা। গ্রুপে কি করবা? গ্রুপে বলবা যে আমি এই প্রবলেমটা পারতেছি না, তোমরা সলভ করে দাও। যেটা পারো না ভাইয়া, তোমরা বই সলভ করতে যে একটা ম্যাথ পারতেছো না, ওটাও গ্রুপে দিয়ে দাও। জাস্ট ছবি তুলে সাথে সাথে পাঠিয়ে দাও, সাথে সাথে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এটা কত চলে আসে, 110। এটা তুমি একক ছাড়া লিখতে পারো, অথবা এরকম লিখতে পারো যে 110 গ্রাম পার 100 গ্রাম পানি। 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে তোমার 110 গ্রাম পটাশিয়াম নাইট্রেট প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা বাইজিৎ, আজকে নতুন ভর্তি হয়েছো, কংগ্রাচুলেশন, ওয়েলকাম ভাইয়া। তো আমাদের যে অ্যাপের ফিচার্স গুলো আছে এগুলোর সাথে একটু পরিচিত হও। তারপরে তোমাদের একটা ডেডিকেটেড গ্রুপ আছে, দেখবা পোস্ট অ্যাপ্রুভ হয় না। অবশ্যই হয় ভাইয়া, আমি নিজে এখন তোমাদের গ্রুপটাতে আমি মাঝে মাঝে যাই, যে দেখি। দেখো তোমাদের HSC 26 এর একটা গ্রুপ আছে, HSC 26 একাডেমিক গ্রুপ, ওইটাতে তুমি করবা, পোস্ট করবা। ঠিক আছে? ভাই আমার পোস্ট করতে লজ্জা লাগে, তাই তুমি অ্যানোনিমাস পোস্ট করো না, একটা অপশন আছে দেখবা যে অ্যানোনিমাস। আর এখানে লজ্জা লাগার কিছু নাই, তোমরা সবাই শিখতে আসছো, তোমরা সবাই শিক্ষার্থী, আমরা তোমাদের মেন্টর টিচার। ঠিক আছে? এখানে আসলে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কিন্তু একদম আসলে গার্ডিয়ান আর সন্তান সন্ততির মতো, এতটুকু তোমরা আশা করি বুঝো, তোমাদের সেই বয়সটুকু হচ্ছে। আচ্ছা, সুতরাং এই জায়গাতে লজ্জা বা সংকোচের কিছু নাই। ঠিক আছে? তো এটা আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে আমরা কি কি শিখবো দেখো। আজকে আমরা শিখবো দ্রাব্যতার গুণফল, এবং এই দ্রাব্যতার গুণফলের কাজ কি সেটা আমরা শিখবো। তারপরে দ্রাব্যতার গুণফল সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি। এবং এটা শুরু করার আগে আমি তোমাদেরকে আসরের নামাজ পড়ার টাইম দিয়ে দিচ্ছি। আমি টাইম দিব 10 মিনিট। ঠিক আছে? 4 রাকাত নামাজ তোমরা 10 মিনিটে বা 2 মিনিট সময় বেশিও নাও, তাও সমস্যা নাই। আমরা আসবো ইনশাল্লাহ। এখন বাজে কয়টা? 5টা 15, আমরা আসবো 5টা 25-এ। তোমরা সবাই আসরের নামাজ পড়ে আসো। ও আচ্ছা আচ্ছা, এখন কি মাগরিবের? ও তাই তো, আমি তো
পুরা পড়ে ফেললাম। মাগরিবের নামাজ। আমি আমি আর ৫ মিনিট বেশি দিচ্ছি। ৫ মিনিট আচ্ছা আজান হইছে? তো এখনই হওয়ার কথা না। মাগরিবের ৫:৩০ টায় হয় না? এই জায়গাতে থেকে না আমরা টাইম একদম জ্ঞান হারায় ফেলতেছি। হ্যাঁ? ৫:১৫ তে আচ্ছা তাই আমি দিলাম। ৫:৩০ পর্যন্ত টাইম দিলাম। আমিও নামাজ পড়ে আসি। আমি তো আরো ভয় পাচ্ছিলাম যে পরে আবার মাগরিবের যদি দিতে হয়।
ডান। ওয়েলকাম ব্যাক। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে পরে জয়েন করছো। আগামীকাল রসায়ন প্রথম পত্র পরীক্ষা শুধু গুণগত রসায়ন থেকে ৮ টা প্রশ্ন আসবে। ওয়াও! তাইলে তো অলরেডি হয়ে গেছে, তাই না? প্রথম অংশ পড়া শেষ, তারপরে দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল সব কমন পড়ে যাবে। আচ্ছা। তাহলে আমরা শুরু করতে পারি না? আমরা প্রায় ২০০ জনের মতো এখনো ক্লাসে নাই। তাহলে আমরা কি এখনই শুরু করব? হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। তাহলে বাকিরা জয়েন করতে আরো ১৫০ জন জয়েন করতে আমি এটা একটু বুঝাইয়া দিচ্ছি। দেখো ভাইয়া, বলা হয়েছিল কি যে একটা অসম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। যে দ্রবণ এর মধ্যে যদি তুমি ২২ গ্রাম দ্রব্য এড করো তাহলে এটা সম্পৃক্ত হবে। অথবা আ যদি তুমি ২০ গ্রাম পানিকে সরায় ফেলো তাইলেও এটা সম্পৃক্ত হবে। তার মানে তুমি দেখতেই পাচ্ছ যে এক্সট্রা ২০ গ্রাম পানি ছিল। এই ২০ গ্রাম পানিটুকুকে সম্পৃক্ত করতেই কিন্তু ২২ গ্রাম দ্রবের প্রয়োজন ছিল। তো ২০ গ্রাম হচ্ছে তোমার পানি। এই পানি মানেই হচ্ছে তোমার দ্রাবক, তাই না? দ্রাবকের পরিমাণ ২০ গ্রাম, আর দ্রবের পরিমাণ হচ্ছে ২২ গ্রাম। তাহলে আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল যে দ্রব্য বাই দ্রাবক ইনটু 100। M হচ্ছে দ্রব্য, দ্রবের ভর, আর W ছিল দ্রবণ। দ্রবণ থেকে দ্রব্য বাদ দিলে দ্রাবক পাওয়া যায়। তো দ্রব্য বাই দ্রাবক ইনটু ১০০। এই সূত্র বসাইতে পারো অথবা চাইলে উপরেরটাও বসাইতে পারো। একই জিনিস। আচ্ছা, তো বসাই দিলাম, আমরা পেয়ে গেছি যে ১১০ গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, তাই না? আচ্ছা, না লেট হয় নাই, সমস্যা নেই। তো এখন আমরা শুরু করব। আ চ্যাপ্টার উপর এক্সাম। আচ্ছা, তাইলে তো হইছে আলহামদুলিল্লাহ। কেএসপি যখন বোঝা হয়ে যাবে, আর হ্যাঁ, অধক্ষেপের ম্যাথ কিন্তু আসবে, যে পরীক্ষা দিবা তার জন্য আমি বলে দিচ্ছি। অধক্ষেপের ম্যাথ 100% আসবে। তো অধক্ষেপ আমরা আজকেই করাবো না। নেক্সট ক্লাসে করাবো। নেক্সট ক্লাস মানে হচ্ছে ধরো কত? আগামীকালকেই তো, আগামীকালকেই। তো তোমাদের কোনো টেনশন নাই। তো ভাইয়া আমরা শুরু করি দ্রাব্যতার গুণফল। লিখো। প্রত্যেকে লিখো, আমি খাতায় লিখে পড়াবো। দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল। ইংলিশ টার্মটাও অবশ্যই মনে রাখতে হবে। ইংরেজিতে আমরা যাকে বলি সলিউবিলিটি প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্ট। তোমরা জানো প্রোডাক্ট শব্দের অর্থ হচ্ছে গুণফল, তাই না? গুণফল। তো প্রথম কথা হচ্ছে আমরা কেন এই দ্রাব্যতার গুণফলের কনসেপ্টটা ব্যবহার করি? তোমরা প্রত্যেকে লিখো। ভাই, আমরা দ্রাব্যতার গুণফলের কনসেপ্টটা কার ক্ষেত্রে কাজে লাগাই? প্রথমত স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে। স্বল্প দ্রবণীয় লবণ, স্পেয়ারিংলি সলিউবল সল্ট। স্বল্প দ্রবণীয় লবণ। এরা কারা জানো? স্বল্প দ্রবণীয় লবণ হচ্ছে তারাই যারা খুব সহজেই অধক্ষেপ তৈরি করে ফেলে। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম এইটা, এই লবণটা সিলভার ক্লোরাইড। এটা দেখা যায় অল্প একটু সিলভার ক্লোরাইড পানিতে দিলেই এটা অধক্ষেপ তৈরি করে ফেলে। অর্থাৎ এটা সোডিয়াম ক্লোরাইড যেরকম পানিতে অনেক বেশি মিশে যায়, ঠিক ওরকম মিশতে পারে না। ঠিক আছে? এরকম আরো আছে। যেমন ধরো যে সিলভার ক্রোমেট, CrO4, এটাও। তারপর ধরো যে অ্যালুমিনিয়াম সালফেট, অথবা ধরো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগগুলা লবণ অথবা যৌগ বলতে পারো। নট অনলি লবণ, লবণ অথবা যৌগ। স্বল্প দ্রবণীয়, যারা কিনা ধর যে আমরা যে সোডিয়াম ক্লোরাইডের কথা বলি বা চিনির কথা বলি, এদের মতো এত বেশি দ্রবীভূত হবে না। অল্প একটু হলে এটা অধক্ষেপ তৈরি করে ফেলবে। আশা করি এটা বুঝছো। তো এই সমস্ত যৌগের ক্ষেত্রে আমরা এই দ্রাব্যতার গুণফল নামে একটা কনসেপ্ট ব্যবহার করি। ঠিক আছে? তো কথা হচ্ছে এই কনসেপ্টটা আসলে কি নির্দেশ করে? ভাইয়া, এই কনসেপ্টটা নির্দেশ করে এই যৌগ ভেঙে যে আয়ন তৈরি করে। লিখো। যৌগ ভেঙে বা সম্পৃক্ত অবস্থায়। লিখো। সম্পৃক্ত অবস্থায়, সম্পৃক্ত অবস্থায় যৌগটি ভেঙে, যৌগটি ভেঙে যে আয়ন তৈরি করে, যে আয়ন সমূহ তৈরি করে, আয়ন সমূহ তৈরি করে তাদের মোলার ঘনমাত্রার গুণফল।
তাদের মোলার ঘনমাত্রার গুণফলকে ওই যৌগের দ্রাব্যতার গুণফল বলে। আমার সাথে লিখতে থাকো, তোমরা প্রত্যেকে একটু ঝটপট করে লিখো। একজন জিজ্ঞেস করলো যে ভাই জৈব যৌগ কবে পড়াবেন, কোন এককালে? আমরা বাকিগুলো শেষ করি, তারপরে জৈব যৌগ শুরু করবো, বা একদম 2 মাস 3 মাস ধরে সবকিছু A to Z যা থাকবে সব শেষ করে ফেলবো জৈব যৌগে। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে যে সমস্ত যৌগ অতি অল্প মাত্রায় দ্রবণীয় হয়, অল্প মাত্রায় মিশে পানির সাথে, তাদের আমরা সলিবিলিটি প্রোডাক্ট বের করি। কেন বের করি এটা একটু পরে জানতে পারবা। আগে লিখে নাও, সম্পৃক্ত অবস্থায় ধরো যে এই সিলভার ক্লোরাইড যতটুকু পানিতে দ্রবীভূত হয়, দেখো ভাইয়া সিলভার ক্লোরাইড ধরো যে এর দ্রাব্যতা মানে যতটুকু দ্রবীভূত হয় সম্পৃক্ত অবস্থায় যতটুকু প্রয়োজন ততটুকু একে আমরা পানিতে দিয়ে দিছি। দিলে কি হবে জানো? এই সিলভার তার দ্রাব্যতা অনুসারে ভাঙবে, ভেঙে অ্যাকুয়াস ফেজে আসবে, সিলভার প্লাস এবং সিএল মাইনাস। আমরা আগেই বলছি যে দ্রাব্যতা মানে হচ্ছে সম্পৃক্ত অবস্থায় সে যতটুকু দ্রবীভূত হতে পারে, তাই না ভাইয়া? সম্পৃক্ত অবস্থায় এই যে সিএল ধরো এস মোল পার লিটার পরিমাণে দ্রবীভূত হতে পারে। কথা শোনো, ধরো যে সম্পৃক্ত অবস্থায় AgCl এস মোল পার লিটার দ্রবীভূত হতে পারে, এর মানে হচ্ছে 1 লিটার দ্রবণে এস মোল পরিমাণে AgCl দ্রবীভূত হতে পারে। আর আমরা কি জানি, আয়নিক দ্রবসমূহ দ্রবীভূত হয়ে তারা বিশ্লিষ্ট হয়ে যায়, আয়ন তৈরি করে, তাই না ভাইয়া? যারা আয়নিক দ্রব তারা কি হয়, যখন দ্রবীভূত হয় তখন তারা ভেঙে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে, তাই না? আচ্ছা, সেম ভাবে আমরা যদি এর কথা বলি, দেখো সিলভার ক্রোমেটের কথা বলি, ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাটা শোনো। এটার দ্রাব্যতা দেখো, এটা যতটুকু দ্রবীভূত হবে আমরা যদি ততটুকুই পানিতে দিয়ে দেই, তাহলে দেখবা কি যে এরা সবটুকু পরিমাণে কি হয়ে গেছে, ভেঙে গেছে, তাই না? ভেঙে গেছে। তো এই যে সিলভার প্লাস, এখানে দেখো সিলভার আছে 2টা, সুতরাং 2টা ক্যাটায়ন তৈরি করবে, 2টা ক্যাটায়ন তৈরি করবে। ঠিক আছে, আগের স্লাইডে বলতে কিচ্ছু নাই, আমরা এটা থেকেই শুরু করছি, বুঝছো? আজকের পরে আমরা এই স্লাইড থেকেই শুরু করছি। প্লাস CrO4 2 মাইনাস, দেখো ভাইয়া এটা বুঝছো কিনা? তো এই যে সিলভার ক্রোমেট যেইভাবে ভাঙবে, এই সিলভার ক্রোমেটটা ভেঙে 2টা Ag+ তৈরি করবে এবং একটা ক্রোমেট আয়ন তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ভাইয়া কিভাবে ভাঙবে, ঝটপট করে লিখো। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন ভাঙবে তখন একটা অ্যালুমিনিয়াম 3+ তৈরি করবে আর 3টা হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। দেখো এখানে হাইড্রোক্সাইড কয়টা আছে? হ্যাঁ 3টা আছে। ঠিক আছে, এই জন্য একটা অ্যালুমিনিয়াম তৈরি করবে আর 3টা হাইড্রোক্সিল তৈরি করবে। এতটুকু যদি লেখা শেষ হয় আমাকে জানাবা, সাথে সাথে বলবা যে ভাইয়া লেখা শেষ বা ডান, বা শুধু ডি লিখলেও হবে। আচ্ছা ভাইয়া কোন লবণ স্বল্প দ্রবণীয় সেটা কিভাবে বুঝবো, এটা লিখে দিবে কোশ্চেনের মধ্যে। ভাই যে কেএসপি দ্রাব্যতার গুণফল এর ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো। আচ্ছা ডান, অধিকাংশেরই ডান। এবার সবাই একটু লেখা অফ করো, লেখা শেষ হয়ে গেলে লেখা বন্ধ করে ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করো। আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা লবণের দ্রাব্যতা, দেখো ভাই আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা লবণের দ্রাব্যতা হচ্ছে এস। আমরা ধরে নিব যে ম্যাথই আসবে আমরা শুরুতেই যৌগের দ্রাব্যতা এস ধরে নিব। এস ধরে নেওয়া মানেই হচ্ছে যে এই AgCl প্রতি লিটার দ্রবণে এস মোল পরিমাণে ভেঙে যায় বা দ্রবীভূত হয়। সিলভার ক্রোমেটের দ্রাব্যতা এস মোল পার লিটার মানেই হচ্ছে প্রতি লিটার দ্রবণে এই সিলভার ক্রোমেট এস মোল পার লিটার ভেঙে যায়। ঠিক আছে, আবার দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা এস মোল পার লিটার মানে হচ্ছে যে প্রতি লিটার দ্রবণে এস মোল পরিমাণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ভেঙে যায়। তাইলে ভাইয়া মনোযোগ দিয়ে কথাটা শোনো, যদি সে এস পরিমাণে ভেঙে যায়, দেখো ভাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি এস মোল পরিমাণে ভেঙে যায়, তাইলে এইখানে একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটাই অ্যালুমিনিয়াম তৈরি হয় আর 3টা হাইড্রোক্সিল তৈরি হয়। তাইলে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম প্লাসও তৈরি করবে এস মোল আর হাইড্রোক্সিল তৈরি করবে 3s মোল। দেখো ভাইয়া বুঝতে পারছো কিনা?
দেখো, আব্দুল্লাহ বলল যে হেনরির সূত্রটা বোঝো নাই। ভাইয়া তুমি রেকর্ডিংটা আরেকবার দেখবা। যেই জায়গাটা বুঝবা না ওইটা একটু রেকর্ডিংটা দেখো ভাইয়া। রেকর্ডিংটা দেখো। আচ্ছা। তো আশা করি বুঝতে পারছো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি একটা ভাঙে, তাহলে অ্যালুমিনিয়াম তৈরি হবে একটা, হাইড্রোক্সিল তৈরি হবে ৩ টা। তো ঐকিক নিয়ম অনুসারে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি S সংখ্যক ভাঙে, তাহলে অ্যালুমিনিয়ামও তৈরি হবে S, আর হাইড্রোক্সিল তৈরি হবে ভাইয়া টুয়াইস S বা থ্রাইস S, 3S। এরপরে দেখো, সিলভার ক্রোমেট যদি S মোল পার লিটার পরিমাণে ভাঙে, এতটুকু যদি সে ভাঙে, দ্রাব্যতা মানেই হচ্ছে এতটুকু সে ভেঙে যায়, তাই না? আচ্ছা, তো আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। অনেকে বলতেছে যে ভাইয়া কেন? দেখো, এই যৌগটার মধ্যে সিলভার আছে ২ টা। তো একটা সিলভার ক্রোমেট ভেঙে ২ টা সিলভার তৈরি হবে। দেখো এখানে দেখো, সূত্র দেখে তুমি বুঝতে পারবা। তো এইখানে দেখো, সিলভার তৈরি হবে টুয়াইস এস পরিমাণে। আর ক্রোমেট যেহেতু এখানে একটাই আছে, দেখো ক্রোমেট আয়ন এখানে একটাই আছে, তাই এখানে এস মোল পরিমাণে ক্রোমেট তৈরি হবে। বুঝা গেল? সহজ জিনিস। এইখানে দেখো, সিলভার ক্লোরাইড একটাই আছে, সিলভার একটাই আছে ক্লোরিন। তো একটা সিলভার ক্লোরাইড ভেঙে ভাইয়া একটাই সিলভার একটাই ক্লোরিন তৈরি করবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? যদি ক্লিয়ার না হয় আমি আরো অনেকগুলা যৌগ দিয়ে তোমাদেরকে বুঝাই দিব। ঠিক আছে? এই তো তোমরা অনেকেই বুঝে ফেলতেছো। আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার। সবার ক্লিয়ার। তাও আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে যে তোমরা অনেকেই এখনো বুঝো নাই। তো সমস্যা নাই, এতটুকু লিখে ফেলো। লেখার পরে আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। ঝটপট করে লিখে ফেলো। কিভাবে ভাঙে, কতটুকু ভাঙে, এটা বোঝাটা কিন্তু জরুরি। ঠিক আছে? লিখে ফেলো, ঝটপট করে লিখে ফেলো সবাই। আমি বুঝাচ্ছি, আরো অনেকগুলা উদাহরণ দিব ভাইয়া, অনেক উদাহরণ দিব, কোনো সমস্যা নেই। লেখা শেষ? আই হোপ লেখা শেষ। এরপরে দেখো, আমি ধরো যে এই যৌগটা ভাঙি, তোমাদের পরিচিত একটা যৌগ দিচ্ছি। ধরো যে অ্যামোনিয়াম ক্লোরাইড, না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই, হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা দুর্বল যৌগ, তাই না? এটা অল্প পরিমাণে ভাঙে। তো ভাই আমাকে বলো দেখি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি ভাঙে তাহলে কয়টা কয়টা আয়ন তৈরি হবে? দেখাই যাচ্ছে একটা অ্যামোনিয়াম ক্যাটায়ন তৈরি হবে আর একটা হাইড্রোক্সিল অ্যানায়ন তৈরি হবে। ইজি জিনিস। তো আমরা বলতেছি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হচ্ছে এস। দ্রাব্যতা এস মানেই হচ্ছে সে এস মোল পার লিটার পরিমাণে ভেঙে যায়, তাই না? তার মানে এটা যদি এস সংখ্যক ভাঙে, তো বুঝতেই পারতেছো অ্যামোনিয়াম এস পরিমাণে তৈরি হবে, হাইড্রোক্সিলটাও কিন্তু এস পরিমাণে তৈরি হবে। এটা কিন্তু তোমার ঘনমাত্রা, হ্যাঁ? এটা সব ক্ষেত্রে আমরা এই দ্রাব্যতার একক হচ্ছে অ্যাকচুয়ালি ঘনমাত্রা, সম্পৃক্ত অবস্থার ঘনমাত্রা এস মোল পার লিটার, এই আর কি। তারপরে দেখো, আমি যদি তোমাদেরকে বলি ভাইয়া অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট। তো এই যৌগের মধ্যে দেখা যাচ্ছে একটা অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে ২টা অ্যালুমিনিয়াম আছে আর ৩টা আছে সালফেট। ঠিক আছে? তো এটা যখন ভাঙবে, একটা অ্যালুমিনিয়াম সালফেট ভেঙে ২টা তৈরি করবে অ্যালুমিনিয়াম 3+ আর ৩টা তৈরি করবে সালফেট 2-। এইভাবে ভাঙলো। ঠিক আছে? এবার আমি বললাম যে ভাইয়া একটা না, এটা এস মোল পার লিটার পরিমাণে ভেঙে গেল। অর্থাৎ প্রতি লিটারে এস মোল ভেঙে গেল। তো প্রতি লিটারে যদি এস সংখ্যক ভাঙে, জাস্ট ঐকিক নিয়ম করবা ভাইয়া। একটা থেকে যদি ২টা তৈরি হয় তাহলে এস সংখ্যক থেকে টুয়াইস এস সংখ্যক তৈরি হবে, তাই না? তো অ্যালুমিনিয়াম তৈরি হবে টুয়াইস এস মোল পার লিটার। আচ্ছা, আমি ব্র্যাকেট না দিলাম। আর সালফেট তৈরি হবে 3s মোল পার লিটার। সালফেট কি তৈরি হবে? সালফেট তৈরি হবে ভাইয়া 3s মোল পার লিটার। আশা করি এইবার আর কারোর কোনো প্রবলেম থাকার কথা না। হ্যাঁ ভাইয়া, তুমি যদি মোল পার লিটার লিখতে চাও অথবা মোলার লিখতে চাও, একই কথা। মোলার সমান হচ্ছে মোল পার লিটার, অথবা তুমি চাইলে বড় হাতের এমও লিখে দিতে পারো। যেটাই লিখো সেটাই হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, এইবার আশা করি না বোঝার আর কেউ নাই। আচ্ছা, সবাই বুঝতে পারছো। এইবার আমরা চলে গেলাম দ্রাব্যতার গুণফলে। খেয়াল করে দেখো ভাইয়া, দ্রাব্যতার গুণফলে চলে গেলাম। তো দ্রাব্যতার গুণফলকে আমরা এটা দিয়ে প্রকাশ করব, KSP।
দেখো ভাই, এসপি মানেই হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। একটু আগে আমরা বলছি দ্রাব্যতার গুণফলকে আমরা এইভাবে লিখি, সলিউবিলিটি প্রোডাক্ট। আর প্রোডাক্ট মানেই হচ্ছে গুণফল। প্রোডাক্ট মানে কি ভাইয়া? গুণফল, তাই না? প্রোডাক্ট মানেই কি? গুণফল। হ্যাঁ, সম্পৃক্ত অবস্থায় যে কোনো বিক্রিয়াকে আমরা উভমুখী দিয়ে দেখাবো। সম্পৃক্ত অবস্থা মানেই হচ্ছে এই বিক্রিয়াটা উভমুখী অবস্থায় আছে। আচ্ছা, তো কেএসপি, আমরা কার কেএসপি বের করব? ধরো আমরা বের করতে চাচ্ছি কেএসপি অফ সিলভার ক্লোরাইড। দেখো, আমরা এই সিলভার ক্লোরাইডের কেএসপি বের করতে চাচ্ছি। তার মানে আমরা দেখতেই পাচ্ছি ভাইয়া, সিলভার ক্লোরাইড যখন ভাঙে এখান থেকে সিলভার প্লাস আয়ন একটা তৈরি হয় আর ক্লোরাইড মাইনাস আয়ন একটা তৈরি হয়, তাই কিনা? তাদের যে ঘনমাত্রা, তাদের যে মোলার ঘনমাত্রা, তার গুণফল কি আমরা বলি দ্রাব্যতার গুণফল। এই তো খেয়াল করে দেখো, আমরা ডেফিনিশন এটাই লিখছিলাম যে দ্রাব্যতার গুণফল মানে সম্পৃক্ত অবস্থায় যৌগটি ভেঙে যে আয়ন সমূহ তৈরি করে তাদের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে, তাই না? সম্পৃক্ত অবস্থায় মানে হচ্ছে দ্রাব্যতা, তো দ্রাব্যতা সমূহের গুণফলকে আমরা বলি দ্রাব্যতার গুণফল। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা লিখে ফেললাম। দেখো, এই AgCl ভেঙে Ag প্লাস Cl মাইনাস তৈরি হয়েছিল, সুতরাং তাদের গুণফলটাই হবে AgCl এর দ্রাব্যতার গুণফল। আচ্ছা, তারপরে দেখো ভাইয়া, আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো যে কেএসপি অফ, আমরা কার দ্রাব্যতার গুণফল দেখবো? ধরো যে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেখবো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ইচ্ছা হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন ভাঙবে ভাইয়া, এই জায়গাতে একটা অ্যালুমিনিয়াম তৈরি হবে আর ক্লোরিন তৈরি হবে তিনটা। ক্লোরিন কয়টা তৈরি হবে? তিনটা তৈরি হবে, তাই না? সুতরাং যতগুলা আয়ন তৈরি হবে সবগুলাকে আমরা গুণ করে দিব। আমরা কি করব ভাইয়া? সবগুলাকে গুণ করে দিব। ঠিক আছে? আচ্ছা, গুণ করে দিলে আমরা কি পাচ্ছি? অ্যালুমিনিয়াম 3 প্লাস, এই তো ক্লোরাইড এর কিউব। সবসময় একটা জিনিস মনে রাখবা যে মোট চার্জ কিন্তু সমান হবে। যেমন এই জায়গায় দেখো 3 প্লাস, আর এই জায়গাতে শুধু মাইনাস। তো শুধু মাইনাস থাকলে হবে না, তোমাকে অবশ্যই উপরে কিউব করতে হবে। ঠিক আছে? চার্জ, প্লাস চার্জ আর মাইনাস চার্জ সবসময় সমান করতে হবে। এই তো +3, এইখানে ক্লোরাইডের যেহেতু -1, তাই এর সাথে আমরা 3 গুণ করছি। আর এই 3টা অবশ্যই ঘাত হিসেবে যাবে, সবাই গুণ হয়ে ঘাত হিসেবে যাবে। চটপট করে লিখে ফেলো, ঝটপট করে লিখে ফেলো। ভাইয়া বই পড়ে তো কিছুই বোঝা যাচ্ছে না, বই পড়ে তুমি বুঝবাও না। কেমিস্ট্রি এমন একটা জিনিস, তুমি নিজে নিজে পড়ে বোঝাটা একটু টাফ। টিচার যখন একবার বুঝাই দিবে তারপরেও হয়তোবা একটু টাফ মনে হবে, কিন্তু তোমার কাজ হচ্ছে একটু পড়তে থাকা। আচ্ছা, তারপরে দেখো ভাইয়া, আমরা এবার এই কেএসপিটাকে দ্রাব্যতার সাপেক্ষে প্রকাশ করব। লেখা যদি শেষ হয়ে যায়, এবার আমরা নতুন টপিকে যাচ্ছি। কেএসপি এবং এস, দ্রাব্যতা, এর মধ্যে সম্পর্ক। এর মধ্যকার সম্পর্ক। এই ঝটপট করে লিখো। আমরা এই কেএসপি এবং দ্রাব্যতার মধ্যকার সম্পর্ক দেখব। এইবার দেখি তারা কি সম্পর্ক মেনে চলে। এইবার টপিকটা লিখো, কেএসপি এবং দ্রাব্যতা এস এর মধ্যকার সম্পর্ক। এবং এই সম্পর্কটা যখনই আমাদের বোঝা হয়ে যাবে তখন আমরা ম্যাথ সলভ করা শুরু করতে পারবো। ঠিক আছে? হাসান মাহমুদ, 3 বহিরে কেন? আচ্ছা, 3 ক্লোরিন 3টা আছে না, তাই আমাকে 3 বার গুণ করতে হয়েছে। ভাইয়া দ্রাব্যতার মোলারিটি কি সেম? প্রায় সেম। সম্পৃক্ত অবস্থার মোলারিটিকে দ্রাব্যতা বলে। আর ধরো যে মোলারিটি বা ঘনমাত্রা তুমি যে কোনো অবস্থায় সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিরিক্ত যে কোনো অবস্থায় বের করতে পারবা, কিন্তু দ্রাব্যতা তখনই হবে যদি দ্রবণটা সম্পৃক্ত হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমরা লেখা শুরু করলাম। আমরা শুরুতে সহজ একটা সমীকরণ দিয়েই শুরু করব। AgCl। তোমরা অনেকে প্রশ্ন করতেছো যে ভাইয়া NaCl এর কি হবে না? অ্যান্সার হচ্ছে NaCl এর দ্রাব্যতার গুণফল হয় না, NaCl এর কেএসপি হয় না, হয় না।
কারণ NaCl অনেক বেশি শক্তিশালী। কারণ NaCl সবল তড়িৎ বিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য। এটি সবটুকু পরিমাণে ভেঙে যায়। এটি কি হয়? সবটুকু পরিমাণে ভেঙে যায়। এটার কিন্তু আমাদের ইয়ে লাগবে। দেখো। NaCl এর দ্রাব্যতা হবে না। ঠিক আছে? তো দ্রাব্যতার গুণফল তাদেরই হবে যারা অনেক বেশি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে? আচ্ছা, না KIPও হবে না। তো ভাইয়া দেখো, এই AgCl টা যখন ভাঙবে তখন এই Ag+ তৈরি করবে। ঝটপট করে লিখো। আর Cl- তৈরি করবে। আর হচ্ছে কি? Cl- তৈরি করবে। যদি তোমার AgCl এর দ্রাব্যতা হয় S, তার মানে S পরিমাণে ভেঙে এটা S মোলার পরিমাণে তৈরি করবে। আচ্ছা, আমি আর M টা না দিলাম, শুধু S এ দিলাম। Cl- টাও S মোলার পরিমাণে তৈরি করবে। আর আমরা মাত্রই শিখলাম একটা যৌগ ভেঙে যে আয়ন তৈরি করে তাদের গুণফল কি আমরা বলি? দ্রাব্যতার গুণফল। তো Ag+ আয়ন তৈরি করলো তার ঘনমাত্রা, Cl- আয়ন তৈরি করলো তার ঘনমাত্রা, তাই না? আচ্ছা, সবটুকু পরিমাণে ভেঙে যায় মানে বুঝলা না। আচ্ছা, ধরো যে তুমি 50টা NaCl কে দিছো পানির মধ্যে, তো দেখা যাবে কি যে 50টাই ভেঙে Na+ এবং Cl- তৈরি করে ফেলবে। তো ওইটা আমাদের উদ্দেশ্য না। অবশ্যই এটা স্বল্প দ্রবণীয় হইতে হবে, একটা উভমুখী চিহ্ন থাকতে হবে। ঠিক আছে? আমি একটু এটা পাশ কাটিয়ে গেলাম। এখানে আরো গভীরে যে অ্যান্সার দেওয়া যায়, আহ তোমার কেপি-কেসি দিয়ে অ্যান্সার দিতে হবে। কিন্তু ওইটা যেহেতু তোমাদের এখনো পড়ানো হয়নি, ওটা 4র্থ অধ্যায়ের আলোচনা, তাই আপাতত আমি ওইদিকে যাচ্ছি না। ঠিক আছে? জাস্ট এটা দিয়েই তোমাদের অ্যান্সার করতে হবে। তো আমরা দেখলাম Ag+ এর ঘনমাত্রা হচ্ছে তোমার S, Cl- এর ঘনমাত্রাও দেখো ভাইয়া S। সুতরাং আমরা দেখতে পাচ্ছি AgCl এর দ্রাব্যতার গুণফল Ksp সমান S²। লিখে ফেলো। AgCl এর দ্রাব্যতার গুণফল Ksp সমান কি? S²। আচ্ছা, আপাতত কমেন্টিং বন্ধ করে খাতায় লিখো। কমেন্টিং বন্ধ করে খাতায় লিখো। এবং লেখা শেষ হয়ে গেলে ডান লিখবা। ডান। হ্যাঁ, Ksp এর ভ্যালু দেওয়া থাকবে। আমরা একটু পরে ম্যাথ সলভ করব। ভাইয়া তোমরা এত টেনশন কেন করো আমি বুঝি না। তোমাদের যতগুলা প্রশ্ন তোমরা করো, আমি তো গত 6 বছর ধরে পড়াচ্ছি। প্রায় ১-১.৫ লাখ স্টুডেন্ট পড়ায় ফেলছি। তো তোমাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমাদের মাথায়ও আছে যে তোমরা এই প্রশ্নগুলা ঘুরায় ফেরায় করো। সুতরাং আমরা সাজায় রাখছি সবগুলা প্রশ্নের উত্তর, বুঝছো? কেউ আপাতত টেনশন করো না, জাস্ট মনোযোগ দিয়ে কথাগুলো শোনো আর লিখো, তাইলেই হবে। তো আমরা পেয়ে গেছি AgCl এর জন্য S² হবে। তাহলে আমরা এরপরে আরেকটা যৌগ নিয়ে কাজ করে ফেলি। দেখো ভাইয়া, আরেকটা যৌগ হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি ক্যালসিয়াম ফসফেট। এটাও একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তো আমি জানি এটা দুর্বল, ঠিক আছে? আমি অনেকদিন পড়তে পড়তে জেনে গেছি, তোমরাও জেনে যাবা। তো দেখো ভাইয়া, ক্যালসিয়াম ফসফেট এটা যখন ভাঙবে আমরা দেখতে পাবো যে 3টা ক্যালসিয়াম 2+ আয়ন তৈরি করে আর 2টা ফসফেট আয়ন তৈরি করবে। ঠিক আছে? 2টা ফসফেট আয়ন তৈরি করবে। এখন যদি বলা হয় যে ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা S, অর্থাৎ এটা সর্বোচ্চ S মোল পার লিটার পরিমাণে দ্রবীভূত হতে পারে, তাইলে এটা যদি S মোল পার লিটার পরিমাণে দ্রবীভূত হয়, আমার কথাগুলো শোনো, তাইলে ক্যালসিয়াম তৈরি হবে ভাইয়া এর 3 গুণ। কারণ একটা যৌগের মধ্যে ক্যালসিয়াম আছে তার 3টা। আর ফসফেট তৈরি হবে তার দ্বিগুণ, কারণ ফসফেট ছিল 2টা। বুঝা গেল? আমরা তার ঘনমাত্রা পেয়ে গেছি। এইবার আমরা Ksp এর রাশিমালাতে যাই। Ksp অফ ক্যালসিয়াম ফসফেট
এটা হয়ে যাবে 2, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। তো আমরা দেখতেই পাচ্ছি ক্যালসিয়াম আছে 3টা। তাহলে ভাইয়া ক্যালসিয়ামকে 3 বার লিখো, 3 বার গুণ করো। যতগুলা ক্যালসিয়াম থাকবে ভাইয়া সবগুলাকে গুণ করতে হবে। কিন্তু আমরা কি 3 দ্বারা 3 বার এটাকে লিখবো কষ্ট করে? না ভাইয়া, আমরা 3 বার কষ্ট করে লিখবো না। আমরা কি করব? 3 বার লেখার পরিবর্তে একটা কিউব দিয়ে দিব। কিউব দিয়ে দিব। অর্থাৎ যতগুলা থাকবে, আয়ন থাকবে সবাইকে গুণ করতে হবে। কারণ কথার মধ্যেই আছে ভাইয়া গুণফল, দ্রব্যতার গুণফল। যতগুলো আয়ন থাকবে সবাইকে কি করতে হয়? গুণ করতে হয়। দেখো সবার অ্যান্সার কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর দেখো ফসফেট। ফসফেট আয়ন আছে 2টা। আমরা 2 বার না লিখে স্কয়ার করে দিব। 2 বার না লিখে কি করব? স্কয়ার করে দিব। ঠিক আছে? তাইলে এবার আমরা তাদের ঘনমাত্রাগুলোকে বসায় দিই। দেখো ভাইয়া, এই ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ছিল থ্রাইসেস 3s। তো আমরা 3s বসায় দিলাম। আর সূত্র অনুসারে কিউব। দেখো ভাইয়া, সূত্র অনুসারে হচ্ছে কিউব। তাই না? কিউএসপি এর সূত্র কিউব। তারপরে দেখো ভাইয়া, ফসফেট এর ঘনমাত্রা কত? ফসফেটের ঘনমাত্রা কত? ফসফেটের ঘনমাত্রা হচ্ছে 2s। আর সূত্র অনুসারে স্কয়ার। আলটিমেটলি আমরা যদি এটাকে গুণ করে দেখো, 3 কিউব হচ্ছে 27, আর 2 স্কয়ার মানে 4। 27 কে 4 দ্বারা গুণ করলে কত আসে? 108। s কিউব আর s স্কয়ার গুণ করে দিলে হয়ে যাবে s টু দি পাওয়ার 5। সুতরাং আমরা পেয়ে গেলাম ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতার গুণফল যদি তার দ্রাব্যতা হয় s, তাইলে 108 s টু দি পাওয়ার 5। ঠিক আছে? হ্যাঁ, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছ। 108 s টু দি পাওয়ার 5 হয়ে যাবে এর দ্রাব্যতার গুণফল। তাইলে যারা তোমরা লেখা শেষ করো নাই, তোমরা শেষ করতে থাকো। এর মধ্যে আমি আরেকবার বোঝায় দেই। দেখো ভাইয়া, ক্যালসিয়াম ফসফেট এই যৌগটার মধ্যে 3টা আছে ক্যালসিয়াম আয়ন, 2টা আছে ফসফেট আয়ন। সুতরাং একটা ক্যালসিয়াম ফসফেট যদি ভাঙে, তাহলে 3টা ক্যালসিয়াম আয়ন তৈরি হবে আর 2টা ফসফেট আয়ন তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, আর আমি কোশ্চেনেই বলে দিছি যে ক্যালসিয়াম ফসফেট এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তাই না? সুতরাং তোমাদের টেনশন করার কিচ্ছু নাই ভাইয়া। তোমাদের কোশ্চেনেই দেওয়া থাকবে কোনটা দুর্বল আর কোনটা সবল। বুঝা গেল? আচ্ছা, এবার মনোযোগ দাও। কেএসপি মানে হচ্ছে যতগুলা আয়ন তৈরি করে তাদের গুণফল। ভাইয়া আরেকবার মনোযোগ দিয়ে কথাটা শোনো। এখানে 3টা ক্যালসিয়াম আয়ন তৈরি করছে, তো ক্যালসিয়াম আয়নকে আমরা 3 বার গুণ করব। 3টা আয়ন তৈরি করছে, তাই আমরা 3 বার গুণ করব। তো 3 বার গুণ করা যে কথা, উপরে কিউব লেখা তো একই কথা। এই ভাইয়ারা দেখো, 2 ইনটু 2 ইনটু 2, এটাকে আমরা 2 কিউব লিখতে পারি না? 2 কিউব লিখতে পারি। তো আমরা যেটা করলাম, এই ক্যালসিয়ামটাকে 3 বার না লিখে আমরা জাস্ট কিউব করে দিলাম। বোঝা গেল? জয় হোসেন, তোমাদের প্রশ্ন উত্তরে দিচ্ছি। দেখো ভাইয়া, ফসফেট তৈরি করছিল 2টা। তো আমরা 2 বার না লিখে 2 বার গুণ না করে আমরা কি করে দিব? স্কয়ার করে দিব। সুতরাং যতগুলো আয়ন তৈরি হবে ভাইয়া সবগুলাকে গুণ করতে হবে। যতগুলো আয়ন তৈরি হবে সবগুলাকে কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে? গুণ করার পরে আমরা দেখতে পাবো যে তার এই সহগটাই এই ঘাতে কনভার্ট হয়ে যাবে। বুঝা গেল? সহগটাই কি হয়ে যাবে? ঘাতে কনভার্ট হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যেহেতু ক্যালসিয়ামের ঘনমাত্রা ছিল ভাইয়া 3s সম্পৃক্ত দ্রবণে, ফসফেটের ঘনমাত্রা যেহেতু ছিল 2s, আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রাকে বোঝাই। সুতরাং ক্যালসিয়ামের ঘনমাত্রা 3s বসাই দিলাম আর সূত্র অনুসারে কিউব বসাই দিলাম। আর ফসফেটের ঘনমাত্রা 2s, সূত্র অনুসারে স্কয়ার বসাই দিলাম। আলটিমেটলি 3s কিউব 2s স্কয়ার সবগুলাকে গুণ করে দিলেই 108 s টু দি পাওয়ার 5 হয়ে যাবে। ঠিক আছে? তো দ্রাব্যতার ঘনমাত্রার পার্থক্য অনেকবার বলে দিছি ভাইয়া। এটা আর বলার প্রয়োজন মনে হয় না। হ্যাঁ, দুর্বল যদি হয় তাহলে সে সহজেই সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ফেলে। দুর্বল মানেই সম্পৃক্ত এরকম বলা যাবে না। যদি দুর্বল দ্রবণ লবণ থাকে, তাহলে এটা সহজেই সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ফেলতে পারে। আচ্ছা, s টু দি পাওয়ার 5 কিভাবে আসলো? s কিউব আর s স্কয়ার দুটাকে গুণ করলেই s টু দি পাওয়ার 5 চলে আসবে, তাই না? আচ্ছা, তো আমরা এতক্ষণ যা শিখলাম, দেখো ভাই আমরা যা শিখলাম, এটাকে আমরা এখানে লিখে দিছি, তোমরা জাস্ট রিডিং পড়ে ফেলবা। ঠিক আছে? তো দেখো, দ্রাব্যতার গুণফল মানে কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত লবণে উৎপন্ন
ক্যাটায়ন এবং অ্যানায়নগুলার যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রব্যতার গুণফল বলে। এটা মাস্ট মুখস্থ করে ফেলতে হবে। তোমরা এটাও লিখতে পারো, আমি যেটা লিখে দিছি ভাইয়া ওইটাও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সব এস হয়ে গেল, তাই না? শাওন, শোভন, সলিবিলিটি সব এস। আচ্ছা। তো এটা তোমরা একটু পড়ে নিবা। আশা করি তোমরা বুঝে গেছো। তো দ্রব্যতার গুণফলের বৈশিষ্ট্য কি দেখো ভাইয়া, তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাহলে Ksp এর মানটা সবসময় সুনির্দিষ্ট থাকবে। মনোযোগ দাও। আপাতত কারোর লিখতে হবে না। জাস্ট দেখো। যদি তাপমাত্রা সুনির্দিষ্ট থাকে তাহলে দেখা যায় Ksp এর মানটা সুনির্দিষ্ট থাকে, তাই না? তারপর দেখা যায় যে স্থির তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণে সম্পৃক্ত দ্রবণের লবণ থেকে উৎপন্ন আয়নগুলার ঘনমাত্রার পরিবর্তন করা হলে দ্রাব্যতার গুণফল কিন্তু অপরিবর্তিত থাকবে। সহজ কথায় Ksp শুধুমাত্র অনলি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। এটা মনে রাখতে হবে, Ksp এর মানটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা চেঞ্জ করলেই শুধুমাত্র চেঞ্জ হবে, আর অন্যান্য সকল ক্ষেত্রে Ksp এর মান সুনির্দিষ্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা, কোনটা মুখস্থ করবা? সংজ্ঞা মুখস্থ করবা ভাইয়া। এই দ্রাব্যতার গুণফলের সংজ্ঞা মুখস্থ করবা। সংজ্ঞা মুখস্থ করা মাস্ট। ঠিক আছে? সংজ্ঞা মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসবে। আচ্ছা, তারপর দেখো কিছু কিছু স্বল্প দ্রবণীয় লবণ আছে যাদের দ্রাব্যতা 0.1 মোল পার লিটারের কম, তাদেরকেই আমরা স্বল্প দ্রবণীয় লবণ বলি। ঠিক আছে? তো ডেফিনিশনও পেয়ে গেলা, যেই সমস্ত লবণের দ্রাব্যতা 0.01। ইয়েস, আমরা তো সব লবণ নিয়ে কাজ করতেছি, তাই না? তোমরা সল্ট বে কে দেখছো না? যে কিনা এই সল্ট করে দিত, ছড়ায় দিত। আচ্ছা, তো দেখো 0.01 মোল পার লিটারের কম হলে তাদেরকে আমরা স্বল্প দ্রবণীয় লবণ বলি। যেমন এই তো সিলভার ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এরা। আচ্ছা, তো এই লবণগুলি সম্পৃক্ত জলীয় দ্রবণে বেশিরভাগ অংশই অদ্রবণীয় থাকে আর অতি অল্প অংশ দ্রবীভূত হয়। ভাইয়া যারা দ্রবীভূত হয় তাদেরকে নিয়েই কিন্তু আমরা Ksp এর মানটা বের করি। ঠিক আছে? আচ্ছা, সলিবিলিটি আর সলিবিলিটির প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি? সলিবিলিটি গুলার গুণফলটাই হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। হ্যাঁ, দ্রাব্যতার গুণফল। সহজ কথা, বাংলা ভাষা বুঝো। আচ্ছা, তো এই যে দ্রাব্যতা ভার্সেস দ্রাব্যতার গুণফল, ভাইয়া রিডিং পড়ে নিবা, হ্যাঁ? রিডিং দিয়ে দিবা। রিডিং পড়ে ফেলবা। আচ্ছা, তাহলে এবার আমরা ম্যাথ সলভ করতে শুরু করব। ক্যালকুলেটর কার কার কাছে আছে বলো? ক্যালকুলেটর কার কার হাতে আছে? একটু হাত তুলে দেখায় দাও। কে দিয়ে জাস্ট কনস্ট্যান্ট কে বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা যে কোনো একটা কোএফিসিয়েন্ট বা কনস্ট্যান্ট কে বোঝানোর জন্য কে ইউজ করে থাকি। আচ্ছা, ইয়েস। আচ্ছা, কয়েকজনের কাছে আবার ক্যালকুলেটর নাইও। সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে বসো, যেমন আমার হাতেও একটা আছে। ওকে, তো প্রথম প্রশ্ন, তোমাদের কত প্রশ্ন? এই যে দেখেন, আপনাদের ছবি দেখেন। আপনাদের প্রথম প্রশ্ন, 25°C তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এত বলতে কি বোঝায়? প্রথম প্রশ্নই হচ্ছে এটা। তো 25°C তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এত বলতে বোঝায়, এত বলতে বোঝায়, তো বলতে বোঝায় 25°C তাপমাত্রায় বেরিয়াম সালফেট ভেঙে যে সকল বেরিয়াম 2+ এবং সালফেট 2- আয়ন তৈরি করে, ছটপট করে লিখো। যে সকল বেরিয়াম 2+ এবং সালফেট 2- আয়ন তৈরি করে তাদের মোলার ঘনমাত্রার গুণফলের মান
তাদের মোলার ঘনমাত্রার গুণফলের মান 1.1 into 10 to the power -10। তুমি চাইলে এইভাবেও লিখে দিতে পারো টিএসপি অফ বেরিয়াম সালফেট, এগুলা যদি আসে 2 নম্বরের জন্য আসবে, ঠিক আছে? তো বেরিয়াম সম্পৃক্ত অবস্থায়, যে দেখো আমি কি সম্পৃক্ত অবস্থায় লিখছি? অবশ্যই এই কথাটা লিখতে হবে, সম্পৃক্ত অবস্থায়। সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম সালফেট ভেঙে যে সকল বেরিয়াম 2+ এবং সালফেট 2- আয়ন তৈরি করে তাদের মোলার ঘনমাত্রার গুণফলের মান হচ্ছে গিয়ে এত। সুতরাং বেরিয়াম 2+ এবং সালফেট 2- এই দুইটার গুণফলই হচ্ছে 1.1 into 10⁻10। লিখে ফেলো ঝটপট। ঘোলা দেখা যাচ্ছে? হয়তোবা ইন্টারনেটে কিছু প্রবলেম হয়ে গেছে তোমার। আমাদের এন্ড থেকে একদম ঠিক আছে। তো বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এত বলতে বোঝায় 25°C তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় বেরিয়াম সালফেট ভেঙে যে সমস্ত বেরিয়াম 2+ এবং সালফেট আয়ন তৈরি করে তাদের মোলার ঘনমাত্রার গুণফলের মান হলো গিয়ে এত। ওকে, ডান, একদম ইজি। তারপরে দেখো ভাইয়া এটা AgCl এর দ্রাব্যতা যদি S হয় তাহলে দ্রাব্যতার গুণফল কত? ভাইয়া অলরেডি আমরা এটা দেখে ফেলছি, তাই না? দ্রাব্যতার গুণফল হয়ে যাবে S into S সমান হচ্ছে S স্কয়ার। সুতরাং এটা তোমাদের লিখতে হবে না, অলরেডি তোমরা লিখে ফেলছো। এটা যদি হয়, এটাও আমরা অলরেডি দেখে ফেলছি, তাও তোমরা লিখে ফেলবা। অলরেডি এটা দেখানো হয়ে গেছে, এটাও দেখানো হয়ে গেছে। দেখো অলরেডি কিন্তু আমি সবগুলা দেখাই দিচ্ছি। ভাই এটাও দেখানো হয়ে গেছে। আচ্ছা, এটা হয় নাই, এটা আমি জাস্ট লিখে দিছিলাম। এটা দেখো, সিলভার ক্রোমেট Ag2, এই যৌগের মধ্যে সিলভার আছে 2টা, ক্রোমেট আছে 1টা, তাই না? তো এটা যখন ভাঙবে, সলিড থেকে যখন অ্যাকুয়াসে যাবে তখন Ag+ তৈরি করবে 2টা আর ক্রোমেট আয়ন তৈরি করবে 1টা, তাই না? তো এর দ্রাব্যতা যদি S হয়ে থাকে তাইলে সিলভার তৈরি করবে 2s দ্বিগুণ পরিমাণে আর ক্রোমেট তৈরি হবে s পরিমাণে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি Ksp সমান সিলভার যেহেতু 2টা তৈরি হয়েছে আমরা 2 বার গুণ করে ফেলি আর ক্রোমেট 1টাই। তাহলে আমরা দেখতেই পাচ্ছি টুয়াইসেস, আমরা 2 বার না লিখে স্কোয়ার করে দিচ্ছি আর হচ্ছে গিয়ে s। সুতরাং এটা হয়ে গেল 4s³। এটা হয়ে গেল কি 4s³, নট s³, এটা হয়ে যাবে 4s³। আচ্ছা, এগুলা কিন্তু এমসিকিউতে চলে আসবে, বুঝছো? 100 এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে? আগের স্লাইডটা প্লিজ, এই স্লাইড আপনারা পাবেন ভাইয়া, আপনারা পাবেন স্লাইডের পিডিএফটা আপনারা পাবেন। আচ্ছা, তারপর প্রশ্ন 6। দেখো ভাইয়া, এটা তোমাদের SW থাকবে, হ্যাঁ? আমি চাই তোমরা সবাই SW সলভ করো। আগামীকালকেই কিন্তু তোমাদের প্রেসিপিটেশন অর্থাৎ KIP KSP এর আরেকটা ক্লাস হবে। সুতরাং আজকে রাতে বসে SW গুলো সলভ করবা, ঠিক আছে? হ্যাঁ, দ্রাব্যতা আসবে ভাইয়া, আসবে। সব ধরনের ম্যাথ আছে, কোনো টেনশন নাই। ভাইয়া বড় মৌলগুলার যোজনী মুখস্থ নাই তো মুখস্থ করে ফেলো, ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে মুখস্থ করে ফেলো। আচ্ছা, তো এটাও তোমরা করবা, প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে জাস্ট। এটাও তোমরা করবা। দেখো ভাইয়া সবগুলা কিন্তু সেম হবে। আমি কি অ্যান্সারটা লিখে দিব? আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোমরা জাস্ট বের করবা। এটাও কিন্তু 4s³ হবে। এগুলা লিখতে হবে না তোমাদের, পিডিএফটা যখন হাতে পাবা তখন হাতে নিয়ে দেখে ফেলবা। আচ্ছা, এবার এটা আমি একটা কাজ করি, আমি এটার একটা ভ্যালু দিয়ে দিই। A এর দ্রাব্যতা S এর মান S সমান হলো গিয়ে 1.2 into 10⁻7 মোল পার লিটার। তাহলে আমাকে একটু ঝটপট KSP এর ভ্যালুটা বলে দাও কত আসে। KSP সমান হোয়াট, এটা বের করে বলো।
এটা KSP এর ভ্যালুটা বের করে বলে দাও। আয়ন শনাক্তকরণের ক্লাস যখন নিব তখন আমার ইচ্ছা আছে ইয়ে করে কি বলে প্র্যাকটিক্যালি কিছু কয়েকটা আয়ন শনাক্তকরণ করে দেখানোর ইচ্ছা আছে। ইনশাল্লাহ আমরা এই মাসে ডিসেম্বর মাসে কোনো একদিন একটা ক্লাসে দেখবা যে সবকিছু সেট আপ করে নিয়ে আসছি আয়ন শনাক্তকরণ করার জন্য লাল, নীল, সবুজ, লালচে বাদামি, বাদামি নানান কিছু আমরা ইয়ে করব। কালকে ক্যালকুলেটরে ইন্তেকাল করেছে মানে কি তোমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে নাকি অন্য কিছু কি বুঝাইছো আমি বুঝি নাই। আচ্ছা দেখো হ্যাঁ এটাকে আমরা সলভ করে ফেলি। লেড আর্সেনাইট বা আর্সেনেট সরি এটা আর্সেনাইট না এটা হচ্ছে আর্সেনেট SO4 2 তো আমরা দেখতেই পাচ্ছি লেড আর্সেনেট ভেঙে 3টা লেড 2+ তৈরি করবে আর 2টা আর্সেনেট আয়ন তৈরি করবে। আর্সেনেট আয়নের চার্জ হচ্ছে -3। আচ্ছা তো এর দ্রব্যতা যদি ভাইয়া S হয়ে থাকে দেখতেই পাচ্ছ লেড তৈরি হবে 3s পরিমাণে আর আর্সেনেট তৈরি হবে 2s পরিমাণে কারণ সহগ দেখে দেখে তোমরা গুণ করে ফেলবা তাই না। তাহলে এই KSP এর ভ্যালু বুঝতেই পারছো এই 3s যেহেতু 3টা আছে কিউব হবে আর আর্সেনেট যেহেতু 2টা আছে তাই তার উপরে স্কোয়ার হবে তো দেখাই যাচ্ছে 108 s raised to the power 5 তাহলে আমরা s এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দিব এবং তোমরা অলরেডি এটা করে ফেলছো। তো 1.2 ইন্টু 10⁻7 এর উপরে পাওয়ার যাবে 5 হ্যাঁ 2.687 ইন্টু 10⁻33 আচ্ছা তাকে তো আবার ইয়ে করতে হবে 108 দ্বারা গুণ করা হয়ে গেছে 2.687 ট্রাই করবা 3 ঘর পর্যন্ত নেয়ার ইন্টু 10⁻33 দেখো ভাইয়া KSP এর ভ্যালু কত কম এটা কিন্তু খুবই দুর্বল একটা লবণ ঠিক আছে ভাই চার্জ কিভাবে বের করে এটা তোমাদের যৌগ দেখেই বুঝতে হবে। তো এখানে 3 আছে মানে এর মধ্যে ছিল 3 এখানে 2 আছে মানে এর মধ্যে ছিল 2+। ঠিক আছে সবসময় চার্জ গুলার বিনিময় হয় এই অবস্থা দেখেই বের করে ফেলা যায় এটা দেখেই বের করে ফেলা যায়। আচ্ছা এই তো সবার হয়ে গেছে সবার হয়ে গেছে একজন তার নামটাই দিয়ে দিয়েছে যে আমার নামটা বলেন। আচ্ছা ডান তারপরে দেখো আর অনেকগুলো ম্যাথ আছে আমরা সব সলভ করবো ভাই অনেকগুলো ম্যাথ আছে। এটা দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড এইটা SW এই যে এইবার এটা করো পানিতে সিলভার ক্রোমেটের সম্পৃক্ত দ্রবণ দেখো ভাইয়া পানিতে সিলভার ক্রোমেটের সম্পৃক্ত দ্রবণে ক্রোমেট আয়ন আছে এত হলে ওই লবণের KSP কত। এই সবাই রেডি হও সিলভার ক্রোমেট এর সম্পৃক্ত দ্রবণে দেখছো ভাইয়া বলে দিছে সম্পৃক্ত দ্রবণ তার মানে দ্রাব্যতা দেওয়া আছে 2টা Ag+ আর একটা ক্রোমেট মাইনাস এই তো ক্রোমেট 2- কিভাবে হলো দেখো ভাইয়া যেহেতু এই ক্রোমেট আয়নের সাথে 2টা সিলভার যুক্ত হয়েছে তার মানে এর চার্জ ছিল -2 -2 কে কম্পেনসেট করার জন্য +1 এর 2টাকে একসাথে বসতে হয়েছে এই আর কি। এটা হচ্ছে বোঝার উপায় তোমরা অনেকেই যারা বুঝতেছো না তাদের জন্য বলে দিলাম। আচ্ছা জটিল যৌগের KSP বের করতে দিবে কিনা আমরা এটা পরবর্তীতে অ্যাডভান্সড ক্লাস যখন নিব তখন এখনই না ভাই শুরুতেই এত কঠিন কিছু আমরা পড়াবো না ঘনমাত্রা দেওয়া থাকবে তোমরা যে কেন এত টেনশন করো রে ভাই সব তো আমি দিয়েই দিছি। আচ্ছা এটা দ্রব্যতা যদি S হয় তাহলে দেখা যাবে সিলভারের ঘনমাত্রা হবে 2s আর ক্রোমেটের ঘনমাত্রা হবে S ঠিক আছে ক্রোমেটের ঘনমাত্রা কি হবে S হবে লিখে ফেলো ঝটপট করে লিখে ফেলো। হ্যাঁ অনেকে তোমরা অ্যান্সার বের করে ফেলতেছো তাহলে এখানে দেওয়া আছে দেখো ভাই এখানে দেওয়াই আছে এই যে ক্রোমেট আয়নের ঘনমাত্রা S সমান দেখো ভাই দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া আছে 6.5 ইন্টু 10⁻5
এই তো ক্রোমেট আয়ন যতটুকু তৈরি হয়েছে তার ঘনমাত্রা দেওয়াই আছে 6.5 × 10⁻5, তাই না? আচ্ছা, তাহলে আমরা দ্রাব্যতার গুণফল বের করে ফেলি। দ্রাব্যতার গুণফল কেএসপি সমান, দেখেন ভাইয়া সিলভার আছে 2টা, তো 2টা আছে মানে আমরা 2 বার গুণ না করে স্কোয়ার করে দিব, আর ক্রোমেট আয়ন আছে 1টা, সুতরাং তার উপরে পাওয়ার হবে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলভারের ঘনমাত্রা ছিল ভাইয়া 2s, তো সূত্র অনুসারে স্কোয়ার ইনটু ক্রোমেটের হচ্ছে s, তো আলটিমেটলি গুণ করলে কত হবে ভাইয়া? গুণ করলে হয়ে যাচ্ছে 4s³। আর ভাইয়া আমাদের s এর ভ্যালু দেওয়া আছে, আমরা s এর ভ্যালুটা বসায় দেই। তো 4 ইনটু s এর ভ্যালু হচ্ছে 6.5 ইনটু tan ইনভার্স 5 এর কিউব। তো ক্যালকুলেটরে বসায় দিয়ে দেখো কত আসে। 4 ইনটু 6.5 ইনটু tan ইনভার্স 5 এর উপরে যাবে কিউব, 1.0985। ইয়েস, 1. আমি এটাকে একটু উপরে লিখছি ভ্যালুটা, উপরে না নিচে লিখছি, 1.098 ইনটু tan ইনভার্স 12। এই হলো গিয়ে এর দ্রাব্যতার গুণফল। না ভাইয়া, দ্রাব্যতার গুণফলের কোনো একক নেই। যদি এমসিকিউতে আসে নিচের কোনটি দ্রাব্যতার গুণফলের একক, অ্যান্সার হবে যে দ্রাব্যতার গুণফলের কোনো একক নেই। রাসায়নিক পরিবর্তন কোন কোয়ার্টারে এখনো আমরা এটা ডিসাইড করিনি, আমরা বসে একটু আলাপ আলোচনা করব। আমরা বিভিন্ন কলেজে কখন ওই চ্যাপ্টারটা পড়ানো হবে ওটার উপরে ভিত্তি করে আমরা কোয়ার্টার গুলা ভাগ করি, বুঝছো? আচ্ছা কামরুজ্জামান, আজকে শিক্ষক থেকে গিফট পাইছো, সবাই পাবা আস্তে ধীরে করে। হ্যাঁ, আয়ন শনাক্তকরণ নিয়ে আমরা একদম হাতে কলমেই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা শিখর ইউটিউব চ্যানেলে যেতে পারো, সেখানে দেখবা যে হাতে কলমে কিন্তু বিভিন্ন কিছু করে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এটা কি বুঝতে পারছো সবাই? সবাই যদি বুঝতে পারো তাহলে আমরা একটু সামনে আগাবো। দেখেন ভাইয়া, 25°C তাপমাত্রায় জলীয় দ্রবণে লেড সালফাইড এর দ্রাব্যতা এত গ্রাম পার লিটার হলে লেড সালফাইডের দ্রাব্যতার গুণফল কত? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এটাকে লেড সালফাইড না দিয়ে তোমাদের জন্য একটু ইজিয়ার করে দিই। ক্যালসিয়াম সালফাইড হলে এই ক্যালসিয়াম সালফাইডের দ্রাব্যতার গুণফল কত? এই প্রশ্নটা সবাই লেখো, খুবই ভালো কনসেপচুয়াল একটা প্রশ্ন। হলে ক্যালসিয়াম সালফাইডের দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। যেহেতু দ্রাব্যতা বলেই দিছে, দেখো ভাইয়া, দ্রাব্যতা মানেই সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, ঠিক আছে? হয়তোবা আমি জানি না অ্যাকচুয়ালি কেন গিফট পাইছে। শিখো মাঝে মাঝে শেয়ার করতে বলে না মাঝে মাঝে, যে কে কত বেশি শেয়ার করবা, হয়তোবা ওইটার জন্য পাইছে। আমরা কিন্তু দেখি আমাদের কাছে একটা ইয়ে আসে যে কে কয়টা শেয়ার করছে। তো শেয়ার যে বেশি করবে বিভিন্ন লাইভ সেশন গুলা যারা বেশি বেশি শেয়ার করবে তাদেরকে কিন্তু আমরা গিফট পাঠাই। তোমরা অলরেডি জানো এটা। আচ্ছা, এই কার কার হয়েছে তোমরা অ্যান্সারটা বলে ফেলো ঝটপট। তো এই জায়গায় দেখো ভাইয়া, দ্রাব্যতা এককটা একটু অন্য এককে দেওয়া আছে, 4.40694 ইন্টু 10 ইনভার্স 12 গ্রাম পার লিটার। এখানে মেইন ইস্যুটা হচ্ছে মোল পার লিটারে করতে হবে। সাবাস, দ্রাব্যতার গুণফলের জন্য এককটা দ্রাব্যতার একক অবশ্যই অবশ্যই মোল পার লিটারে করতে হবে।
তো আমরা প্রত্যেকে জানি গ্রাম থেকে মোলে নেওয়ার সূত্র কি? গ্রাম থেকে মোলে নেওয়ার সূত্র হচ্ছে আণবিক ভর দিয়ে ভাগ করে ফেলতে হবে। তাই না? এটা তোমরা ছোটবেলায় শিখে আসছো। তো 4.406994 ইনটু 10 ইনভার্স 12 এটাকে আমরা আণবিক ভর দ্বারা ভাগ করে ফেলবো। আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, সালফারের পারমাণবিক ভর 32। এটা করলেই মোল পার লিটার হয়ে যাবে। মোল পার লিটার হয়ে যাবে। একক যদি আলাদা দেওয়া থাকে অবশ্যই তোমাকে এককটা মোল পার লিটারে কনভার্ট করতে হবে। গিফট তো আর সাথে সাথেই পাঠানো হয় না, একটু সময় লাগে বুঝছো? গিফট পাঠাইতে হয়তোবা একটু সময় লাগে। 4.40694 into 10 inverse 12 divided by 40 plus 32. ধরো যে গিফট পাঠাইতে কমসে কম 1 থেকে 1.5 মাস সময় লাগে। বুঝছো? নিয়মিত সব ফিচারের কাজ কমপ্লিট করলে ইয়েস, তখন তোমাদের কিন্তু একটা ইয়ে থাকে। আমরা দেখি যে কে কত বেশি সময় এই তোমরা শিখো অ্যাপে দিছো, কে কতগুলা কোশ্চেনের অ্যান্সার করছো, কে কতগুলা ক্লাস দেখছো। এগুলা কিন্তু আমাদের কাছে তথ্য আসে। আচ্ছা, তো এটা কত আসে? 6.12 into 10 inverse 14 মোল পার লিটার, তাই না? তো কেএসপি এর ভ্যালু কি হবে এবার? আমরা জানি কেএসপি সমান একটাই ক্যালসিয়াম তৈরি করবে, একটাই সালফাইড আয়ন তৈরি করবে। তো এস ইন্টু এস সমান হচ্ছে এস স্কোয়ার। দেখো এটা তোমরা কে কে বুঝো নাই? এটা তোমরা কে কে বুঝো নাই আমাকে একটু বলো। তো আমরা জানি ক্যালসিয়াম সালফাইড যখন ভাঙবে তখন ভেঙে একটাই ক্যালসিয়াম তৈরি করবে, একটাই সালফাইড তৈরি করবে। তো প্রত্যেকের দ্রাব্যতা হবে এস, তাই না? তো আমরা এস এর ভ্যালুটা এবার বসায় দেই। বসায় দিলে দেখো কত আসে। অ্যান্সার স্কোয়ার 3.746 ইন্টু 10 ইনভার্স 27। এই যে শেষ। কারণ ক্যালসিয়ামের জারণ মান +2। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দান করতে পারে। আরে এই প্রশ্ন এতদিনে কেন? আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে ভাইয়া। যে ভরটুকু দেওয়া আছে সেই ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? মোল সংখ্যা n সমান হচ্ছে W/m। আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। মোল সংখ্যা বের করতে হলে কি করতে হয়? ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। তাই গ্রামটাকে আণবিক ভর দিয়ে ভাগ করে মোল তৈরি করলাম। ভাইয়া HSC 26 অবহেলিত না। যারা বেশি শেয়ার করছো তাদেরই কিন্তু গিফট যাচ্ছে। 27। ওকে। ইয়েস, তোমাদের কেমিস্ট্রি টিচার ট্রিপল এস। এস এস এস, নট অনলি এস, এস এইচ, পুরো এস এইচ। জার্মান না দেখালে না, ওইটা দেখানো জরুরি না, ওইটা একদমই জরুরি না। তুমি এই ভ্যালুটা বের করে দেখাতে পারলেই হয়েছে। আচ্ছা, আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। দেখো ভাই, আমরা আরো যে কয়টা ম্যাথ আছে এগুলো আমরা সলভ করে ফেলবো। দেখো এগুলো একটু কঠিন, বুঝছো? তো কঠিন হলেও সমস্যা নাই, আমরা সলভ করে ফেলবো। তো দেখি যেটা সহজ এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিব, যেটা কঠিন এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিব না। এই যে এখানে গ্রাম পার লিটার আছে না, কাজ কি হবে? মোল পার লিটারে কনভার্ট করা। কি একদম সেম ম্যাথ। এটাও তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। অবশ্যই হোমওয়ার্ক গুলো আজকে জমা দিতে হবে। আর আমি ভাবতেছি তোমাদের ব্যাচেও একটা প্রতিযোগিতার আয়োজন করা যায় কিনা। যারা নিয়মিত আমার হোমওয়ার্ক সাবমিট করবে বা এই কোয়ার্টারে যারা নিয়মিত সবচেয়ে বেশি হোমওয়ার্ক সাবমিট করবে তাদের জন্য হয়তোবা কিছু গিফট যেতে পারে। টপ 5 জন। তো ভাবতেছি এই ঘোষণাটা দিব কিনা। দেওয়া যেতে পারে। যদি তোমরা এতটুকু দেখাতে পারো যে ভাই আমরা নিয়মিত হোমওয়ার্ক জমা দিব, তাইলে যেমন ক্লাস 10 কে কিন্তু অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে। এনাম ভাইয়ের কাছে আমি লিস্ট পাঠিয়ে দিছি। এনাম ভাই কিছুদিন পরে তাদের কাছে গিফট পাঠাবে। আচ্ছা,
তো এটা SW থাকলেও আমরা সামনে আগাই। দেখো, এই ক্ষেত্রে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে 10 মিনিট হ্যাঁ, ওকে, এর মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, গ্রুপে তোমাদের যে গ্রুপ আছে, সেই গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবা। আমি কিন্তু এখনো অফিসিয়ালি এটা অ্যানাউন্স করে নেই। আমি দেখব তোমরা যদি নিয়মিত একটু হোমওয়ার্ক সাবমিট করো তাইলে হয়তোবা এটা আমি করতে পারি। আমাকে ট্যাগ করে দিয়ে দিতে হবে। আচ্ছা দেখো ভাই এটা। যদি কখনো এই বিয়োজন দেওয়া থাকে, শতাংশ হিসেবে যদি বিয়োজন দেওয়া থাকে তাইলে এই দ্রাব্যতার সাথে এই 15% টা গুণ করে দিতে হবে। ঠিক আছে? তাইলে দেখো, lead iodide, খুব মনোযোগ। lead iodide যখন ভাঙে আমরা জানি একটা lead তৈরি করে আর 2টা iodide তৈরি করে, 2টা iodide তৈরি করে, তাই না? তাহলে আমরা দেখতেই পাবো KSP সমান আচ্ছা, তাহলে এটা তৈরি করবে S পরিমাণে আর এটা যেহেতু 2টা আছে তাই এটা হবে 2S পরিমাণ। তাইলে আমরা দেখতে পাচ্ছি KSP সমান lead হচ্ছে একটা আর হচ্ছে iodide 2টা আছে। তো 2I তার স্কয়ার হয়ে যাবে 4S কিউব 4S কিউব। আচ্ছা, তো এইখানেই হচ্ছে মজার বিষয়টা, S এর সাথে তোমাকে এই 15% গুণ করে দিতে হবে। তো আমি আবারও বলি, যদি দেখো বিয়োজন দেওয়া আছে তার মানে আয়ন সমূহ, দেখো ভাইয়া এই দ্রাব্যতা S এর সাথে লিখে দিচ্ছি, S এর সাথে বিয়োজন মাত্রা গুণ করে দিতে হবে। S এর সাথে বিয়োজন মাত্রা মানে যে শতাংশটা আছে বিয়োজন মাত্রা গুণ করে দিতে হবে, গুণ করে দিতে হবে, গুণ করে দিতে হবে। এই কি মাল্টিপ্লাই করে দিতে হবে, গুণ করে দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা পারবা এবার। তাহলে আমি KSP এর ভ্যালুটা বের করে দেই। দেখেন ভাইয়া 4 ইন্টু S এর ভ্যালু কত দেওয়া আছে, এত দেওয়া আছে, তাহলে 1.4 ইন্টু 10 ইনভার্স 8 এর সাথে কত গুণ করতে হবে 0.15, তারপরে সূত্রের কিউব। S এর সাথে S এর যে ভ্যালুটা আছে সেই S এর ভ্যালুর সাথে বিয়োজন মাত্রাটা গুণ করে ফেলতে হবে। আর দেখো 15% কে তুমি যদি 15 কে 100 দ্বারা ভাগ করো তাহলে 0.15 আসবে। তাহলে কত আসে আমাকে জাস্ট একটু বলে দাও, কত আসে আমাকে একটু বলে দাও, ঝটপট করে বলে দাও। 1.4 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু 0.15 এর উপরে যাবে কিউব, 3.7। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই দ্রাব্যতার গুণফলের মানটা দেওয়া আছে ভাই, আমার আমার একটু ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে একটু। দ্রাব্যতার গুণফলের মানটা দেওয়া আছে, আমাকে দ্রাব্যতা বের করতে হবে। এই দেখো, দ্রাব্যতার গুণফলের মান দেওয়া আছে, আমাদেরকে দ্রাব্যতা বের করতে হবে। তো KSP এর ভ্যালুটাই দেওয়া আছে। এই ভুল হয়ে গেছে একটু, KSP এর ভ্যালুটাই দেওয়া আছে, আমাদের S এর ভ্যালুটা বের করতে হবে 0.15 এর কিউব। তাহলে আই হোপ এখান থেকে তোমরা S এর ভ্যালুটা বের করতে পারবা। KSP কত 1.4 ইন্টু 10 ইনভার্স 8 সমান এই তো, এখান থেকে তোমরা জাস্ট দ্রাব্যতা S এর ভ্যালুটা বের করবে। আমি ভুল করছি তখন। আচ্ছা, হ্যাঁ, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে প্রশ্নে, তাইলে আমরা দ্রাব্যতার সাথে 0.15 কে গুণ করলাম আর KSP তো দেওয়া আছেই, এখানে দ্রাব্যতার ভ্যালুটা বের করব। তাইলে কিউবিক রুট আমি একবারে করে ফেলি, 1.4 ইন্টু 10 ইনভার্স 8, তার নিচে ভাগ যাবে 4, এটাকে আবার ভাগ করব 0.15 দ্বারা, তাহলে 0.01012 এটা আসে। এত মোল পার লিটার আসে। তো দেখো 15% বিয়োজিত হলে
যদি এরকম বিয়োজন মাত্রা দেওয়া থাকে তাহলে ভাইয়া তোমাদের কি করতে হবে জানো? এই দ্রাব্যতার সাথে সেই বিয়োজন মাত্রাটা সবসময় জাস্ট গুণ করে দিতে হবে। দ্রাব্যতার সাথে বিয়োজন মাত্রাটা কি হবে? গুণ করে দিতে হবে। আর 100% যদি হয় তাহলে তো S এর সাথে 1 গুণ হবে। 100% মানে কি ভাইয়া? 1 গুণ। যেটা কিনা বাকি সব ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা বিয়োজন মাত্রাতে সবগুলো আমরা 100% ধরেই ম্যাথ করছিলাম। আর এই ক্ষেত্রে 15% যেহেতু আছে S এর সাথে 0.15 গুণ করে দিতে হবে। আর কিচ্ছু না। আমরা এই ক্ষেত্রে জাস্ট একটা বীজগণিত সলভ করছি আর কিচ্ছু না। তাইলে তুমি S এর সাথে 0.25 গুণ করবা যদি 25% আসে। যদি ভাইয়া 25% আসে তাহলে 0.25 দ্বারা গুণ করবা। আচ্ছা। আচ্ছা, এই বিয়োজন মাত্রা দ্বারা কি বোঝানো হয়েছে? আসলে আমরা শুরুতেই বলছিলাম যে কিছু যৌগ আছে যারা আয়নিক আর কিছু আছে আণবিক, তাই না? তো এটা এই lead iodide দেখা যায় কি যে শুরুতে সে যতটুকু আছে lead iodide যতটুকু আছে তার 15% পানিতে যায়। তারপরে সে ভাঙে। আচ্ছা, আমি এটা বিস্তারিতভাবে একটা আলাদা ভিডিওতে বুঝায় দিবনে। আজকে আমরা একটু সামনের দিকে আগাই। তো আমি তোমাদেরকে সহজে বোঝার জন্য কিন্তু এখানে লিখেই দিছি। S এর সাথে সবসময় গুণ করে দিতে হবে। গুণ করে দিতে হবে। আচ্ছা, ম্যাথ সলভ করার জন্য এটাই যথেষ্ট। আচ্ছা, তাইলে দ্রাব্যতা এটাও SW, এটাও তোমরা করতে পারবা আশা করি। KSP এর ভ্যালু দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। তো ঘনত্ব আপাতত পরে লাগবে। শুরুতে দ্রাব্যতা বের করবা, তারপরে ঘনত্বটাকে কাজে লাগাবা। আচ্ছা, এবার আমি সলভ করাবো হচ্ছে এটা। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH দেওয়া আছে। তাহলে দ্রবণটি কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? এখানে তোমার এই যে KSP এর ভ্যালুটা দেওয়া আছে। ভাইয়া খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ভাঙে? এটা ভেঙে ক্যালসিয়াম 2+ তৈরি করে আর দুইটা হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। আর আমরা জানি কেএসপি সমান হচ্ছে গিয়ে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিলের ঘনমাত্রা তার স্কয়ার। দেখো বুঝতে পারলা কিনা? 5টা পর্যন্ত খেলার মাঠে থাকো। শীতকালে 5টা পর্যন্ত খেলা লাগে। আচ্ছা, তো এখানে দেখো এই পিএইচ এর ভ্যালু থেকে কিন্তু আমরা খুব ইজিলি হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবো। তো পিএইচ সমান যদি ভাইয়া 10 হয়ে থাকে তাহলে আমাকে বলো দেখি পিওএইচ এর ভ্যালু কত? এই সবাই একটু বলো দেখি। পিএইচ সমান যদি 10 হয়ে থাকে তাইলে 15 নাম্বারটা হোমওয়ার্ক হিসেবে দিলাম, ওটা একটু কঠিন। তারপরেও আমার যতটুকু বিশ্বাস তোমরা অনেকেই সলভ করতে পারবা। যদি না পারো আমি এটা সলভ করাই দিবনে। আচ্ছা, 4 সাবাস। 4 হবে। আচ্ছা, 14 থেকে 10 কে বাদ দিতে হবে, তাই না? 14 - 10 সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটাও বের করে ফেলতে পারবো। সমান হবে tan ইনভার্স 4 মোল পার লিটার। এই যে খেয়াল করে দেখো ভাইয়া, তুমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটাও পেয়ে গেছো। ঠিক আছে, হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা পেয়ে গেছো। এখন একটা বিষয় খেয়াল করো, হাইড্রোক্সিলের ঘনমাত্রা যত, ক্যালসিয়ামের ঘনমাত্রা কিন্তু তার অর্ধেক। দেখো, হাইড্রোক্সিলের ঘনমাত্রা যত, ক্যালসিয়ামের ঘনমাত্রা কিন্তু তার অর্ধেক, তাই না? তাইলে আমরা ক্যালসিয়ামের ঘনমাত্রা বসায় দিব tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে ক্যালসিয়ামের ঘনমাত্রা। আর হাইড্রোক্সিলের ঘনমাত্রা তো আমরা বের করলামই, tan ইনভার্স 4 তার স্কয়ার। এখান থেকে আমরা বের করব KSP এর ভ্যালুটা। তাহলে এটা কত আসে? 14 থেকে বিয়োগ করলাম কেন? আচ্ছা, এটা আমি বুঝাই দিচ্ছি। পিএইচ প্লাস পিওএইচ সমান 14। আমার মনে হচ্ছে যে এটা তোমরা হয়তোবা ছোটবেলা থেকে পড়ে আসছো, তাই এটা আর আলাদা করে দেখানোর দরকার ছিল না। আর আমরা জানি পিওএইচ সমান মাইনাস লগ ওএইচ মাইনাস। তো অ্যান্টি লগ করে আমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা বসিয়ে দেই।
tan inverse 4 divided by 2 এর সাথে গুণ হবে tan inverse 8 এটা আসে হচ্ছে 5 into tan inverse 13 5 into tan inverse 13 দেখেন ভাইয়ারা বুঝতে পারলেন কিনা পিএইচ পড়ো নাই আচ্ছা তাইলে পিএইচ তোমরা 9 এ পড়ে আসছো এই কে বলতেছো তোমরা পিএইচ পড়ো নাই আচ্ছা ভাইয়া এটাকে আমরা আর কি এসপি বলবো না বুঝছো এটাকে আমরা জাস্ট কে দিয়ে প্রকাশ করি জাস্ট কে কারণ এটা বলে দেওয়া নাই এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত আচ্ছা তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভেঙে ক্যালসিয়াম আর দুইটা হাইড্রোক্সিল তৈরি করে যারা বুঝতেছো না কারণ তারা পরে জয়েন করছো আমি 100% শিওর তোমরা অবশ্যই রেকর্ডিংটা দেখবা তাহলে দেখো এই যে ভ্যালুটা আমরা পাইছি ভাইয়া এটা কিন্তু লেস দেন কেএসপি যেহেতু এটা কেএসপি এর সমান না তাই এটা হচ্ছে তোমার অসম্পৃক্ত দেখো যদি কেএসপি এর সমান হইতো তাইলে এটা হয়তো সম্পৃক্ত কিন্তু যেহেতু ভাইয়া কেএসপি এর চেয়ে কম ভ্যালুটা যেহেতু কেএসপি এর চেয়ে কম তাই তাই কি হবে তাই এটা অসম্পৃক্ত আমি বলে দেই তোমরা শুরুতে এরকম একটা কে এর ভ্যালু বের করবা এটাকে অ্যাকচুয়ালি আমরা কে আইপি বলি বুঝছো কে আইপি বলি তো এই কে আইপি নিয়ে আমরা আরো কথা বলবো নেক্সট ক্লাসে আমরা আরো কথা বলবো তো এই আয়নগুলার ঘনমাত্রার গুণফল বের করলাম এই গুণফলটা দেখা গেল আমাদের এই যে কেএসপি এর ভ্যালু যেটা দেওয়া আছে তার চেয়ে কম যদি ভাইয়া কম হয় তাহলে এটা অসম্পৃক্ত আর যদি বেশি হইতো তাহলে সম্পৃক্ত ঠিক আছে আচ্ছা ঘনমাত্রা বের করাটা তোমরা বুঝতেছো না এটা আমার কিন্তু খুব কষ্ট লাগতেছে আমার দিলে একদম দুঃখ লাগতেছে বুঝছো আমার বুকটা খান খান হয়ে যাচ্ছে মনটা পুরা খান খান হয়ে যাচ্ছে যে তোমরা এটা বুঝতেছো না আমাকে এটা এখন পড়াইতে হবে আচ্ছা এটা পড়ায় দেই দেখো দেখো ভাইয়া পিএইচ প্লাস পিওএইচ সমান 14 তো পিএইচ এর ভ্যালু যেহেতু 10 দেওয়া আছে তাই আমরা পিওএইচ এর ভ্যালুটা বের করব এখন আমরা দেখতে পাচ্ছি পিওএইচ সমান হচ্ছে 4 আর সূত্রানুসারে এই পিওএইচ হচ্ছে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা বলি পিওএইচ এটা সমান 4 দেওয়া আছে তাহলে দেখো তো ভাইয়ারা এই লগ হচ্ছে তোমার 10 ভিত্তিক লগ ঠিক আছে এটা হচ্ছে 10 ভিত্তিক লগ তো এই মাইনাসটা সামনে ওই ডান পাশে গেলে -4 হয়ে যাবে তো আমরা যদি এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করি তোমরা ম্যাথমেটিক্সে পড়ছো লগারিদম পড়ছো কিন্তু হ্যাঁ তো এটা হয়ে যাবে কি 10 টু দি পাওয়ার -4 ভিত্তিটা হচ্ছে 10 তাই না আমি খুব কষ্ট পেলাম কিন্তু আচ্ছা এই হচ্ছে এইভাবে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করলাম ঠিক আছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করার পর খেয়াল করো এক্ষেত্রে হাইড্রোক্সিল যতগুলো আছে এর পরিমাণটা হচ্ছে তোমার 10 ইনভার্স 4 আর এটার অর্ধেক আছে দেখো দুইটা যদি হাইড্রোক্সিল হয় একটা আছে ক্যালসিয়াম তো হাইড্রোক্সিলের ঘনমাত্রা 10 ইনভার্স 4 হলে ক্যালসিয়ামের ঘনমাত্রা কি এর অর্ধেক হবে না এর অর্ধেক হবে তো আমরা এই অর্ধেক করে দিয়ে গুণ করলাম গুণ করে দেখলাম যে সম্পৃক্ত অবস্থায় মানটা যতটুকু হয় তার চেয়ে ভাইয়া কম আছে কম যেহেতু আছে তাই এটা অসম্পৃক্ত এখনো সম্পৃক্ত হয় নাই বুঝা গেল আচ্ছা মেন্টরদের টি শার্ট আসলে ইয়েতে পাওয়া যায় না শপে পাওয়া যায় না শপে পাওয়া যায় হচ্ছে তোমাদের দেখবা যে গাঢ় নীল নেভি ব্লু কালারের একটা টি শার্ট আছে ওইটা পাওয়া যায় না তুমি পিএইচ দিয়ে করতে পারত না কারণ এই জায়গায় হাইড্রোক্সিল আছে দেখো তোমাদের প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর যে ভাইয়া আমরা পিএইচ দিয়েও তো করতে পারতাম না ভাইয়া পিএইচ দিয়ে করতে পারতাম না পিওএইচ দিয়ে করলে বেটার পিওএইচ দিয়ে করলে বেটার এক্ষেত্রে আমরা ওএইচ এর ঘনমাত্রা যেহেতু বের করব তাই আমরা পিওএইচ টা বের করে ফেলছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু সামনে আগাই এই যে আমরা আর একটা ম্যাথ সলভ করাবো তারপরে ছুটি দিয়ে দিব দেখেন ভাইয়া সামনে আগাচ্ছি
পিএইচ এর মান দেওয়া আছে, দ্রাব্যতার গুণফলের ধ্রুবক বের করো। এটা আশা করি তোমরা বের করতে পারবা। আর আজকের সর্বশেষ ম্যাথ হচ্ছে এটা। এখন আমি এটা করাবো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এত। ঠিক আছে? এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণের পিএইচ কত? তাহলে শুরুতেই আমরা দেখায় দেই, তোমরা যখন কিছুদিন পরে ম্যাথ সলভ করতে করতে প্রো হয়ে যাবা, একদম যখন তোমরা বস হয়ে যাবা, তখন আর এই লাইনটা লেখার দরকার পড়বে না। কারণ আমি যখন এখন ম্যাথ সলভ করি, এখন আমার আর এই বিক্রিয়া লিখতে হয় না। বিক্রিয়া ছাড়াই আমি ম্যাথ সলভ করতে পারি। কিন্তু তোমরা যেহেতু আজকে প্রথম শিখতেছো, তাই ধাপে ধাপে তোমরা সবগুলা করবা। বুঝছো? তাহলে আমরা লিখি, এটার জন্য কেএসপি সমান আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালুমিনিয়াম 3+ আর হাইড্রোক্সিল হলো গিয়ে 3টা, তাই আমরা 3 বার গুণ করব কিউব। তো সবাই মনোযোগ দিয়ে দেখো, যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হয় S, তাহলে অ্যালুমিনিয়াম S সংখ্যক তৈরি হবে আর হাইড্রোক্সিল এর 3 গুণ পরিমাণে তৈরি হবে 3S তার কিউব। ঠিক আছে? 3 গুণ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কেএসপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি গুণ করলে কত হবে? 27s⁴ সমান কেএসপি। আমি এর পরের লাইনটা ডান পাশে লিখলাম। শিখর অফিসে গিয়ে আমার টি শার্ট নিয়ে আসবা। আচ্ছা আসো, এসে দেখা করে যাও। তারপর দেখো এই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি s⁴ সমান হলো গিয়ে কেএসপি ডিভাইডেড বাই 27। তাহলে আমরা দেখে ফেলতেছি s সমান, দেখো 4th রুট, এটাকে আমরা বলি 4th রুট কেএসপি ডিভাইডেড বাই 27। এখান থেকে তোমরা s এর ভ্যালুটা বের করো। ভাইয়া অবশ্যই পিএইচ 7 এর বেশি আসবে। পিএইচ 7 এর বেশি আসবে। যারা ভুল করতেছো, পিএইচ যারা 7 এর কম লিখতেছো তারা ভুল করতেছো। এই যে দেখো 4th রুট, আমরা ভেতরে একটা ফ্র্যাকশন দিয়ে দিলাম। কেএসপি এর ভ্যালু দেওয়া আছে tan−15। আচ্ছা আমি ভ্যালুটা বসাই দিই। 4th রুট, এইখানে আছে আমাদের tan−15। আচ্ছা 5 হয়ে গেছে 6 আর নিচে হচ্ছে 27। তাহলে s এর ভ্যালুটা আমরা বের করে ফেলতেছি। 10⁻⁻15 ডিভাইডেড বাই 27। আচ্ছা s এর ভ্যালু কত আসে মিলায় দেখো। s এর ভ্যালু আসে 7.8 tan−7.8 tan−5। এত মোল পার লিটার আসে হচ্ছে s এর ভ্যালু। সম্পৃক্ত অবস্থায় s এর ভ্যালু হচ্ছে এত, কিন্তু আমাদের কিন্তু পিএইচ বের করতে বলছে। আচ্ছা শিখর অফিস কোথায়? শিখর অফিস হচ্ছে গুলশান 2-এ। তোমরা ইয়েতে গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারো। তোমরা আসবা, মাঝে মাঝে আসবা, বুঝছো? আমাদের অনেক ছাত্ররাই কিন্তু শিখতে আসে মাঝে মাঝে, এসে ভাইয়াদের সাথে দেখা করে যায়, আর আমরা খুবই খুশি হই। আমরা তোমাদের সাথে বসে একটু আড্ডা দেই, চা নাস্তা খাই, তারপরে হচ্ছে আমরা একটু ছবি ছবি তুলি, ফটোশট হয়। তো আসবা, মাঝে মাঝে আসবা। তো দেখো ভাইয়া আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে এই হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা। আর হাইড্রোক্সিলের ঘনমাত্রা আমরা দেখতেই পাচ্ছি 3s, তাই না? s এর ভ্যালু যেহেতু আমরা পাইছি, এবার আমরা লিখে ফেলি ঝটপট করে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা দেখতে পাচ্ছি 3s। তাইলে 7.8 ইন্টু tan−5, 3 ইন্টু 7.8 ইন্টু tan−5 মোল পার লিটার। আর এবার শুরুতে আমরা বের করব পিওএইচ। পিওএইচ সমান -10 বেজ লগ অফ হাইড্রোক্সিলের কনসেন্ট্রেশন, তাই না? যখন তোমরা পিওএইচটা বের করবা, ঝটপট করে আমাকে বলো, যখন তোমরা পিওএইচটা বের করবা তখন বের করে ফেলবা পিএইচ প্লাস পিওএইচ সমান হলো গিয়ে 14। তাইলে পিএইচ সমান
14 মাইনাস POH দেখো কত আসে। তাহলে এর সাথে যখন আমরা 3 গুণ করব তখন চলে আসে 2.34 ইনটু 10 ইনভার্স 4 মোল পার লিটার। আর এটাকেই যখন আমরা লগারিদমে বসায় দিব তখন আসবে 3.63। এটা হলো গিয়ে POH। তাহলে 14 থেকে আমরা যখন 3.63 কে বাদ দিব তখন কত আসে? 14 মাইনাস অ্যান্সার 10.369 মানে হচ্ছে 10.37। এত ডান। 4th রুট করতে পারো না? তোমাদের ক্যালকুলেটরেই এই অপশনটা আছে, সেইখান থেকে করে ফেলবা। এই তো সবার অ্যান্সার ঠিক আছে, মানে জাস্ট ওয়াও। আজকে আমি যে ম্যাথগুলা করাইছি এগুলো কিন্তু একদম 0 থেকে অ্যাডভান্সড পর্যন্ত আছে, ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আগামীকালকের ক্লাসে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। তো অবশ্যই হোমওয়ার্কগুলো সলভ করবা, তোমাদের গ্রুপে জমা দিবা এবং আমাকে ট্যাগ করে দিবা, ঠিক আছে? ভাইয়া তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।